আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা এবং আপনি যারাই আসলে এই মুহূর্তে এই লাইভটা দেখতেছি, সবাইকে আসলে আমার সালাম থাকবে। আর আরেকটা জিনিস বলে রাখি আগে, আমরা অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম গতকাল যে আমরা আজকে একটা লাইভে আসতেছি। লাইভে আসতেছি হচ্ছে একটা সমসাময়িক ব্যাপার নিয়ে। সমসাময়িক ব্যাপার বলতে অক্টোবর মাসের প্রত্যেক বছরে দেখা যায় যে নোবেল প্রাইজ দেয়। তো নোবেল প্রাইজ নিয়ে একটু আলোচনা করা দরকার। আর কেন আলোচনা করা দরকার এটাও একটু বলি। কারণ হচ্ছে যে এখানে গবেষণার ব্যাপারটা জড়িত থাকে। তো আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার আসলে জানার একটা আগ্রহ থাকতো। তখন আমি আমার সিনিয়রের কাছে যাইতাম। তো সেই সিনিয়রদের কাছে যাওয়ার যদি বলি ১ম মানুষটা, তো সেই মানুষটা ছিল হচ্ছে ইমরুল শাহরিয়ার ভাই। আমি একদম 2018 এ যখন ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করি পড়াশোনার জন্য। তো তখন ওই মোমেন্টে থেকে ভাইয়ের সাথে আমার পরিচয় অ্যান্ড ভাইয়ের সাথে আমার সবসময় আলোচনা হইতো। তো আমার মনে হচ্ছিল যে আমরা যদি একবার নোবেল বিষয় নিয়ে যদি একটু কথাবার্তা যদি বলতে পারি তো হোয়াই নট, সেটা সেই ইমরুল শাহরিয়ার ভাইয়া। ভাইয়া আসলে ভাইয়া যদি একটু ছোট করে পরিচয়টা বলি, ভাইয়া পড়াশোনা করেছেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি থেকে। দেন পরবর্তীতে ভাইয়া পার্ডু ইউনিভার্সিটি থেকে, আমেরিকার পার্ডু ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যান্ড পোস্টডক দুটি কমপ্লিট করার পরে এখন ভাইয়া তার নিজের কর্মস্থলে আছেন। ভাইয়াকে স্বাগতম জানাচ্ছি শুরুতে ভাইয়া। হ্যাঁ, অনেক স্বাগতম ধন্যবাদ। অবশ্যই। অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। নোবেল প্রাইজ নিয়ে কথা বলতে সবসময়ই ভালো লাগে। তো আশা করি আজকে একটা ভালো এপিসোড হবে। হ্যাঁ। ভাই আমি যদি একটু অক্সিগেম নিয়ে যদি আপনাকে শুরুতে একটু বলি, তো আপনি যদিও জানেন অক্সিগেম আসলে ভাই আমি অনেকদিন থেকে যেহেতু রসায়ন পড়ানোর সাথে জড়িত আছি, প্রায় 2018 থেকে 2025 পর্যন্ত আমি স্টিল পড়াচ্ছি। তখন আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশে যখন অনলাইন এডুকেশনটা একটু প্রসার হইলো, তখন আমার মনে হলো যে আমিও একটু অনলাইনে নিজেকে একটু এক্সপ্লোর করার একটা সুযোগ নিয়ে দেখি আরকি, পড়াইতে চেষ্টা করি। তো তখন আমার কাছে একটা কমিউনিটি আছে। তো আমি আমার কমিউনিটির কাছে রসায়ন পড়ানোর পাশাপাশি ভাবলাম যে ওদের যতদূর আসলে স্বপ্ন দেখা যায়, তো যতদূর আসলে ওরা স্বপ্ন দেখতে পারে তার থেকেও বেশি দূরে গিয়ে যদি একটু স্বপ্নটা দেখাইতে পারি, তাহলে মনে হয় যে মানুষের পড়াশোনা করার যে আগ্রহ এটা আর একটু বাড়বে। তো তারই পরিক্রমায় যদি বলি যে আমরা আসলে এই এপিসোডটা করতেছি। আচ্ছা, আমি আসলে ভাইয়ের সাথে অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো। তার আগে একটা ছোট্ট কাজ করে নিলাম যে এই প্রোগ্রামটা একটু শেয়ার করে দিলাম। যেহেতু ফেসবুকে ভাই এমনটা হয় যে শেয়ার করে দিলে অনেক মানুষের কাছে রিচ পাবে। সো ভাইয়ার পরিচয় আমি সবাইকে অলরেডি দিয়েছি এবং ভাইয়া আসলে মানে বাইরের মানুষ না। তবুও আমি ভাইয়ার কাছ থেকে ছোট করে ভাইয়ার বর্তমান কর্মস্থল সম্পর্কে একটু জানবো যে ভাইয়া কোথায় আছেন এন্ড কি করছেন? শিওর। আমি এখন আছি একটা স্টার্টআপ কোম্পানিতে। এটা একটা বায়োটেক স্টার্টআপ। তো আমরা হচ্ছে আহ, মূলত আমাদের কাজটা শুরু হয় হচ্ছে অ্যান্টাইভাইরাল ইমিউনোথেরাপি নিয়ে। তো আমরা ইনফ্লুয়েঞ্জা নিয়ে কাজ করি এবং ইনফ্লুয়েঞ্জার জন্য আমরা একটা নতুন অ্যান্টিভাইরাল থেরাপি আমরা ডেভেলপ করছি। এটা বেসিক্যালি ছিল আমার পিএইচডি কাজ। সো পিএইচডি যখন আমি জয়েন করি তখন হচ্ছে আমার সুপারভাইজার যিনি ফিলিপ লাও, তো তখন আসলে এই কোম্পানিটার আইডিয়াটা স্টার্ট হয় যে আমরা আসলে কারণ উনি অলরেডি ক্যান্সারে বেশ পপুলার ছিল এবং ক্যান্সার ফিল্ডে অলরেডি আমাদের দুইটা এফডি অ্যাপ্রুভড ড্রাগ আছে। আহ, এবং তখন উনি চিন্তা করতেছিল যে আমাদের আস্তে আস্তে অ্যান্টিভাইরাল ফিল্ডের দিকেও যাওয়া দরকার। কারণ টার্গেটেড থেরাপির যে কনসেপ্ট যে তুমি স্পেসিফিক্যালি একটা ক্যান্সার সেলকে টার্গেট করতে পারো বা একটা ভাইরাস ইনফেক্টেড সেলকে টার্গেট করতে পারো। সো এই টার্গেটেড থেরাপির কনসেপ্টটা উনি মোটামুটি এখন এমন কোনো ডিজিজ নাই যেটাতে এটার অ্যাপ্লিকেশন হচ্ছে না। লাও ল্যাব, প্রফেসর ফিলিপ লাও উনি হচ্ছে পার্ডু ইউনিভার্সিটির ডিস্টিংগুইশ প্রফেসর অফ কেমিস্ট্রি এবং হচ্ছে উনি প্রেসিডেন্সিয়াল স্কলার ফর ড্রাগ ডিসকভারি এবং একটা খুবই ইউনিক একটা এক্সাম্পল আর কি। কারণ হচ্ছে ধরো পৃথিবীতে প্রচুর একাডেমিক ল্যাব আছে যে ল্যাবগুলোতে অনেক রকম গবেষণা হচ্ছে, কিন্তু ঠিক একটা ল্যাবে গবেষণা যেটা সরাসরি মানুষের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছে, এই মানে ট্রান্সলেশন কনসেপ্টটা আসলে খুব যে কমন তা না, খুবই ইউনিক একটা কনসেপ্ট যে তোমার একটা আইডিয়া যেটা তুমি ল্যাবে ডেভেলপ করলা ওইটাকে একদম পেশেন্টের কাছে নিয়ে যাওয়া এবং আসলেই পেশেন্টকে কিউর করা। হ্যাঁ, সো এই এই কনসেপ্টটা নিয়েই হচ্ছে লাও ল্যাবের কাজ এবং এখন মোটামুটি সব রকমের অনকোলজি, ইনফেকশাস ডিজিজ, অটো ইমিউন ডিজিজ সবকিছু নিয়ে কাজ হয়। তো ওনার প্রায় 7টা স্টার্টআপ কোম্পানি আছে, 7টারও বেশি, 7টা হচ্ছে অ্যাক্টিভ। তো এই 7টার মধ্যে একটা হচ্ছে ইরাডিভিল, তো যেখানে আমি বর্তমানে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে আছি। তো এই কোম্পানিটা শুরু হয় যে আমি যখন পিএইচডি তে জয়েন করি ফার্স্ট ইয়ারে, তখনই এটা শুরু হয় এবং হচ্ছে আমার সাথে সাথে কোম্পানিটাও আস্তে আস্তে বড় হয় এবং আমি যখন গ্রাজুয়েট করি 2023-এ তখন আসলে কোম্পানিটা এক্সপ্যান্ড করে অনেক বেশি এবং হচ্ছে আমার যে ড্রাগটা নিয়ে আমি পিএইচডি তে কাজ করলাম তো ওইটাই হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালে এখন আছে।
সো ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল আমরা রিসেন্টলি শেষ করলাম, ফেজ 2A, এবং ফেজ 2B আগামী বছর শুরু হবে। এবং এখন আমরা যেটা করতেছি যে যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম টেকনোলজি, সো সেম কনসেপ্টটা শুধু যে ইনফ্লুয়েঞ্জার জন্য কাজ করবে তা না, অন্যান্য ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেও কাজ করবে, ক্যান্সারের ক্ষেত্রে কাজ করতে পারে, অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে কাজ করতে পারে। সো আমরা এখন ওই প্ল্যাটফর্ম এক্সপেনশনটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি যে আর কি কি ক্ষেত্রে এই জিনিসকে কাজে লাগানো যায়। সো এটাই হচ্ছে আমাদের ছোট কোম্পানি। আমাদের এখন টোটাল এমপ্লয়ি 30 জনের মতো, এবং হচ্ছে আমরা পার্ডু ইউনিভার্সিটিতেই লোকেটেড। আমরা ধরো পার্ডু ইউনিভার্সিটির সব ফ্যাসিলিটি ইউজ করি। তো পার্ডু ইউনিভার্সিটি একটা অসাধারণ প্ল্যাটফর্ম, যে তোমার যদি কোনো নতুন আইডিয়া থাকে যেটা নিয়ে তুমি কাজ করতে চাও, কোনো একটা প্রবলেম সলভ করতে চাও বা মানুষের জন্য কিছু করতে চাও, তখন পার্ডু তোমার জন্য সব রিসোর্সেস ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের কোম্পানি বর্তমানে পার্ডু টেকনোলজি সেন্টারে আমরা লোকেটেড। সো এই পার্ডু টেকনোলজি সেন্টারে প্রায় 50টার উপরে স্টার্টআপ আছে। হ্যাঁ, এবং সো পার্ডু হচ্ছে অনেক ফিল্ডের দিক থেকেই, সেমিকন্ডাক্টর বলো বা ড্রাগ ডিসকভারি বলো, হ্যাঁ, সব দিক থেকেই পার্ডু হচ্ছে ইন্ডাস্ট্রিকে লিড দিচ্ছে এই কোম্পানিগুলো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আসলে বলতে থাকলে ভাইয়ের কথা আমার শুনতে খুব ভালো লাগে সবসময়ের জন্যই। এন্ড ভাইয়া যখন বলে ভাইয়া হচ্ছে যে অনেক কিছুকে একসাথে নিয়ে বলেন, এবং আমার খুব ভালো লাগে আর কি কথাগুলো শোনার সময়। তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখতেছো বা এই এপিসোডে দেখতেছো, দেখবে যে অনেক কিছু জানতে পারবা। তো যদি কারো কোনো কোয়েরিজ থাকে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে ড্রপ করা যাবে। তো ভাইয়ের পরিচয়টা আমরা জানলাম, বাট আজকের এপিসোডটা টু বি স্পেসিফিক ভাই আমরা নোবেল কেন্দ্রিক একটু রাখবো আর কি। হ্যাঁ, যদি আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করবো, হয়তোবা সামনে আরো বেশ কয়েকটা এপিসোড আমি ভাইকে নিয়ে আসবো, বাট এই এপিসোডটাতে আমরা শুধুমাত্র নোবেল নিয়ে কথাবার্তা বলবো আর কি। সো শুরুতেই যদি ভাই একটা বলি যে নোবেলটা আসলে কাদের জন্য, এন্ড নোবেল পুরস্কার আসলে কি, এটা যদি একটু ছোট করে আপনি বলতেন। হ্যাঁ, সো নোবেলটা হচ্ছে আলফ্রেড নোবেল, উনি এটা স্টার্ট করে যে ওনার সব সম্পত্তিগুলো উনি যা রেখে গেছে, তো ওখান থেকে এই সম্পত্তিগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, মানুষকে আরো উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য, এবং ধরো সায়েন্টিফিক ফিল্ডে সারা পৃথিবীব্যাপী মানুষজন গবেষণা করতেছে। হ্যাঁ, এবং এই গবেষণার মধ্যে কিছু কিছু গবেষণা হয়তো এমন একটা লেভেলে যায় যে এটা পুরো পৃথিবীর আমরা কিভাবে চিন্তা করি এবং আমরা কিভাবে, অথবা পৃথিবীতে আমরা অনেক সমস্যা নিয়ে চিন্তা করতেছি, তাই না, অনেক সমস্যার সমাধান নিয়ে চিন্তা করতেছি। তো এই একটা হয়তো নতুন দুয়ার খুলে দিচ্ছে বা নতুন একটা সমস্যার সমাধান করতেছে, বা হচ্ছে এমন ভাবে মানুষকে চিন্তা করতে শিখাইতেছে যেটা হচ্ছে মানুষ আগে হয়তো এভাবে ভাবতো না। হ্যাঁ, হয়তো ওই গবেষণাটা থেকে মানুষ ওই জিনিসটাকে নতুন করে ভাবতে শিখলো। তো এই ব্রেক থ্রু যেগুলো হয়, যেগুলো মানুষের কল্যাণে কাজে লাগে, হ্যাঁ, এই রকম উদ্যোগগুলোকে উনি চিন্তা করলো যে ওনার সম্পত্তি থেকে যে ওই গবেষণাগুলোকে, ওই উদ্যোগগুলোকে ইন্সপায়ার করতে হবে। সো ওখান থেকে আর কি নোবেল প্রাইজের আইডিয়াটা, যাতে হচ্ছে, এবং আসলে এত রকম ভালো ভালো কাজ হয় সারা পৃথিবী ব্যাপী, সবাইকে নোবেল দিয়ে কভার করা পসিবল না। হ্যাঁ, এই জন্য অনেক বড় বড় বিজ্ঞানীরা ছিল যারা কখনোই নোবেল পান। হ্যাঁ, তার মানে এটা না যে তার কাজটা কম গুরুত্বপূর্ণ বা কম ইম্প্যাক্টফুল। সো বাট এটা জাস্ট একটা তোমার হচ্ছে একটা অনুপ্রেরণার উৎস আর কি। স্বাভাবিক সবাই পাবে না। শুরুতে মনে হয় ভাইয়া নোবেল মনে হয় দেওয়া হতো 5টা বিষয়ের উপরে, পরবর্তীতে মনে হয় ইকোনমিক্স কে অ্যাড করে এখন হচ্ছে 6টা বিষয়ের উপরে নোবেল দেওয়া হয় আর কি। আচ্ছা, নোবেলের ব্যাপারটা হচ্ছে যে কি, মানে আপনি বলছেন বিজ্ঞানীরা এটা পাবে, সবসময় কি আসলে বিজ্ঞানীরাই এটা পাবে, বা সায়েন্স মানে আমি যদি বলি টু বি স্পেসিফিক যে একাডেমিয়ার থেকে যারা কাজ করছে তাদেরকে কি নোবেল দেওয়া হবে, নাকি আসলে একাডেমিয়ার বাইরেও কেউ আসলে নোবেল পাওয়ার মানে পাইতে পারে আর কি, এটাতে কি মনে হয়? হ্যাঁ, একাডেমিয়ার হইতে হবে এমন কোনো কথা নাই। যেমন ধরো নোবেল পিস প্রাইজ তুমি যদি দেখো, পলিটিশিয়ানরা পায়, হ্যাঁ, মেম্বার অফ পার্লামেন্টরা পায়, তারপর হচ্ছে তোমার ইকোনমিক্সে যদি দেখো, ইকোনমিক্স এর লোকজন পাচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তোমার হচ্ছে উনি অবশ্য নোবেল পিস প্রাইজ পাইছিল ওনার গ্রামীণ ব্যাংকের জন্য। হ্যাঁ, যদি উনি ইকোনমিক্স এর লোক। হ্যাঁ, তো এই যে দেখো উনি ইকোনমিক্স এর লোক হয়ে শান্তি পুরস্কার পাইছে। তারপর হচ্ছে তোমার এই লিটারেচার, যারা লিটারেচার নিয়ে কাজ করে, তারপর হচ্ছে তোমার আর ফিজিক্স কেমিস্ট্রি তো আছেই। সো এটা হচ্ছে কন্ট্রিবিউশনের উপরে আর কি, মূলত যে কে কোন ফিল্ড থেকে কন্ট্রিবিউট করতেছে। হ্যাঁ, এবং একাডেমিয়া থাকতে হবে তেমন না। যেমন ধরো এবারে তুমি যদি নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন দেখো, ওখানেই হচ্ছে তোমার ওনার নামটা তো ভুলে গেলাম, এই যে ফ্রেড র্যামস্টেল। হ্যাঁ, উনি হচ্ছে সোনোমা বায়োথেরাপিউটিক্স এর সায়েন্টিস্ট। ঠিক আছে, এটা আসলে ওনার কাজ নিয়ে এই কোম্পানিটা স্টার্ট হয়। তো উনি কিন্তু একাডেমিশিয়ান না বর্তমানে। হ্যাঁ, উনি একটা বায়োটেক কোম্পানির সাথে আছেন। তো উনিও কিন্তু নোবেল পেয়েছেন।
তো এটাই আর কি, যে ওকে। তোমার একাডেমিয়ারই হইতে হবে নট নেসেসারি। তবে ওকে। মূলত গবেষণাগুলা ইউজুয়ালি যেটা হয় যে যখন একাডেমিক সেটিং এ থাকে তখন হচ্ছে এই ফান্ডামেন্টাল টেকনোলজি গুলো ডেভেলপ হয়, এবং পরবর্তীতে এগুলোর অ্যাপ্লিকেশনে ধরো অনেক স্টার্টআপ কোম্পানি শুরু হয় বা বড় কোম্পানি এগুলো নিয়ে কাজ করতে শুরু করে। যেমন ধরো মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এবার নোবেল প্রাইজ পেল, হ্যাঁ, হ্যাঁ, এবং কেমিস্ট্রিতে। হ্যাঁ। এটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছে সব কোম্পানিগুলো। যেমন আমাদের খুব প্রিয় হুম, মাহফুজ ভাই, উনি একটা হ্যাঁ, কোম্পানিতে কাজ করে যারা হচ্ছে এই কমার্শিয়ালাইজ করতেছে এই মফের কনসেপ্টকে। হুম, হুম, তো কিন্তু এটার ধারণাটা শুরু হয়েছে কিন্তু একদম একটা একাডেমিক ল্যাবে। হুম, সো হুম, ইউজুয়ালি হুম, এটাই হয়, যেহেতু ট্রেন্ডটা এরকম যে সাধারণত ফান্ডামেন্টাল ডিসকভারি হুম, গুলো একাডেমিক ল্যাবে হয়, এবং হুম, কোম্পানিগুলো যেটা করে এটাকে তোমার অ্যাপ্লিকেশন নিয়ে আসে আর কি, হ্যাঁ। হুম, হুম, সো নোবেল যেটা করে, খোঁজার চেষ্টা করে যে কে আসলে এই দরজাটা খুঁজছিল প্রথম, হুম, হ্যাঁ, ওইভাবে স্টোরিটা দাঁড় করানোর চেষ্টা করে, এবং হুম। যারাই হচ্ছে এই নতুন দুয়ার উন্মোচন করে তাদেরকেই নোবেল প্রাইজের জন্য মনোনীত করা হয় আর কি। হ্যাঁ, এটার টাইমলাইনটা মনে হয় এরকম যে প্রতি বছর শুরুর দিকে আগে হচ্ছে যে কিছু মনোনয়ন নিয়ে নেয় যে কে হ্যাঁ, কাকে হচ্ছে যে কোন কন্ট্রিবিউশন কি করতেছে, তারপর এটা নিয়ে ভালো মানে গবেষণা হয়, দেখাশোনা হয় যে কোন দিকে কে কতটুকু কন্ট্রিবিউশন করছে না করছে, এটা মাল্টিপল মানে ডাইমেনশনে আসলে চিন্তা ভাবনা করে তারপরে আসলে এটাকে একটা সিঙ্গেল পয়েন্টে আসে যে উনি বা ওরা হ্যাঁ, নোবেল পাচ্ছে আর কি এটাতে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা আউট অফ নোহের একটা মানে চিন্তা আসলো যে ৩ জনকে দেখা যাচ্ছে করে নোবেল দিচ্ছে আরকি। ইজ ইট ম্যান্ডেটরি যে ভাইয়া যে ৩ জনকেই করে দিতে হবে বা মানে এরকম কোনো রুলস আছে কিনা? এটা হচ্ছে পলিসি আর কি, হ্যাঁ, যে ৩ জনের বেশি এখন দেওয়া যাবে না, যে ৩ আচ্ছা। জনকে সর্বোচ্চ দেওয়া যাবে, এবং নোবেল প্রাইজ মানিটা ৩ জনের মধ্যে ভাগ হয়ে যাবে। এটা আসলে হ্যাঁ, হ্যাঁ। খুবই টাফ, যেমন কোন হুম, ফিল্ড আসলে শুধু ৩ জনকে দিয়ে দাঁড়ায় না। এবং যে কোনো হুম, নোবেলের ফিল্ডের কথা যদি চিন্তা করো, ওখানে হুম, অসংখ্য মানুষের অবদান, শত শত, হুম, হুম, মানে কিন্তু শত শত জনকে নোবেল প্রাইজ দেওয়া, যেহেতু কমিটিরও লিমিটেশন আছে, হ্যাঁ, হুম, ওদের হুম, পলিসি অনুযায়ী ওরা এই জন্য চিন্তা, প্রথমে হয়তো দেখতা যে বেশি একজন একজন করে পাইতো বা ২ জন করে পাইতো, হুম, হুম, পরে চিন্তা করলো যে আসলে কতজনকে আমরা দিব, পরে ওরা জাস্ট একটা পলিসি করলো যে আচ্ছা ঠিক আছে আমরা ৩ জনকে দিব। তো হুম, কিন্তু হ্যাঁ, ৩ জন enough না আর কি, তুমি যদি দেখো যে কোনো ফিল্ডে অসংখ্য মানুষের অবদান। হুম, সো ৩ জন হচ্ছে এমন ৩ জন হয়তো ওরা খুঁজে বের করে যারা হচ্ছে একজনকে পাবা যে হচ্ছে প্রথমবারের মতো এই হুম, কনসেপ্টটা নিয়ে আসলো, হ্যাঁ, যে হুম, আগে কেউ কখনো এটার নাম শুনে নাই, হ্যাঁ। হুম, সো হুম, সে একজন। দেন সেকেন্ড একজন হচ্ছে, তোর হুম, প্রথম যখন কোনো কাজ হয় ওটার অনেক উইক পয়েন্ট থাকে, হ্যাঁ, ওটা অত হুম, স্ট্যাবলিশ থাকে না, ওটার অনেক প্রবলেম থাকে। সো হুম, এমন একজন হয়তো পরবর্তীতে আসে যে ওই কাজটাকে স্ট্যাবলিশ করে ফেলে। সো হুম, সে সে একজন ক্যান্ডিডেট হয়ে গেল। তারপর তুমি হুম, একজন হয়তো থার্ড একজনকে পাবা যে এটার অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে, যে হুম, এটা হয়তো ফান্ডামেন্টালি একভাবে ছিল, তখন হচ্ছে হুম, এটাকে কিভাবে মানুষের কাজে লাগানো যায়। হয়তো হুম, একজন পরে এসে যেটা করলো যে এই টেকনোলজিটাকে মানুষের কাজে লাগাইলো, হ্যাঁ, কারণ হুম, সায়েন্স এন্ড টেকনোলজি দুইটা আসলে প্যারালালি চলতে হয়, হ্যাঁ, হুম, যে হুম, কেউ সায়েন্স নিয়ে কাজ করে, নতুন নতুন হাইপোথিসিস ডিসকভার করে, দেন হুম, হচ্ছে টেকনোলজি যে ওই সায়েন্সকে কাজে লাগায় আমরা কিভাবে এটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারি। সো এই, তুমি যদি নোবেল প্রাইজ গুলো দেখো দেখবা যে এই দুইটা জিনিসকে কম্বাইন করার মোটামুটি ওরা চেষ্টা করে। আচ্ছা ভাই, এখানে একটা ব্যাপার বলি। আমাদের দেশে কিছু ব্যাপার আছে। আমার যদি অডিয়েন্স গুলো ভাইয়া ধরেন স্কুল কলেজ লেভেলে, তো হ্যাঁ, অনেকের মাঝে এরকম ব্যাপার আছে যে ও মেবি কাজ করতে গিয়ে কোনো একটা চেঞ্জেস দেখছে বা একটু ধরেন ডিফারেন্ট কিছু দেখছে আরকি। দেখে মনে হয়েছে সে এটা আবিষ্কার করে ফেলছে। আমরা এরকম কিছু নিউজও আসলে মাঝে মধ্যে দেখি হুম, আরকি। হুম, হুম। তো তখন মনে হয় যে না, ও ছেলেটা হচ্ছে সম্ভাবনাময়, ও নোবেল পাওয়ার যোগ্য। এই ধরনের কিছু কথাবার্তা আসলে আছে। আ ব্যাপারটা কি, আমি যদি নোবেল পাওয়ার রাস্তাটাকে যদি এমন চিন্তা করি যে ইউনিভার্সিটি যাইতে হবে, ইউনিভার্সিটি যাওয়ার পর আসলে আ রিসার্চ পেপার বের করতে হবে। সেই পেপার আসলে সংখ্যাটা অনেক বেশি হইতে হবে। দেন এটা সাইটেশন অনেক বেশি হইতে হবে। ইমপ্যাক্ট ফ্যাক্টর গুলো অনেক বেশি, বেশি বড়, বড় জার্নালে যাইতে হবে। সো জিনিসগুলো কি এই ওয়েতে, নাকি আসলে যে আমাদের কলেজ স্কুল কলেজের বাচ্চারা যেমন চিন্তা করে যে না আমি এই কাজ থেকে আসলে নোবেল পাইতে পারি কিনা, যদি এটা যদি আসলে খুব বেশি মানে ইন্টেন্স না, জাস্ট ওদের জায়গা থেকে যদি চিন্তা ভাবনা যদি করে বলি, মানে ইন্সপিরেশনের জায়গায় তো আসলে হইতেই পারে। তো ওই জায়গা থেকে যদি বলেন যে নোবেল পাওয়ার রোড ম্যাপটা আসলে ঠিক কেমন, এটা কি আসলে মানে একাডেমিয়ার এই লাইন ঘাট গুলো ধরে ধরে যাইতে হবে কিনা? মানে হ্যাঁ, মানে এটা হচ্ছে যেকোনো বৈজ্ঞানিক গবেষণার একটা মেথোডোলজি আছে আরকি। হ্যাঁ? হ্যাঁ, যে হ্যাঁ। হুম, কিভাবে আসলে করলে এটা হুম, অ্যাকসেপ্টেড হবে এবং এটা সবাই হুম, অ্যাপ্রিশিয়েট করবে। হ্যাঁ? মানে হুম, আ আমি হুম, র‍্যান্ডমলি কিছু একটা করে ফেললাম। ওইভাবে হুম, তো আসলে হুম, জিনিসগুলাকে তোমার অর্গানাইজ করা খুবই ডিফিকাল্ট। হুম, হুম, সো হুম, এই হুম, কারণে
অবশ্যই মানে এটা তো আসলে একদিনে হয় নাই, শত হুম, শত বছর, হাজার হাজার হুম, বছর ধরে মানুষজন হুম, এই বৈজ্ঞানিক পদ্ধতিটা ডেভেলপ করছে। হ্যাঁ, যে হুম, তুমি যদি নতুন কোন সায়েন্স নিয়ে কাজ করতে চাও, তোমার প্রথমে তোমার আগে জানতে হবে যে কি হুম, অবস্থা এখন ফিল্ডে। হ্যাঁ, হুম, এটা হুম, সম্পর্কে তোমার একটা খুব ভালো ধারণা থাকতে হবে। নাহলে হয়তো হুম, তুমি এমন কিছু একটা আইডিয়া নিয়ে আসলে যেটা অলরেডি হুম, হয়তো অন্য কেউ করে এক্সিস্ট ফেলছে। করে। হ্যাঁ, হুম, হুম, তখন হুম, তোমার ওই ইনোভেশনটা হুম, থাকলো না। সো হুম, তোমাকে প্রথমে আগে জানতে হবে যে পৃথিবী এখন কোন লেভেলে আছে। হ্যাঁ, হুম, মানুষজন হুম, কোন লেভেলে চিন্তা করতেছে। হুম, তো তুমি যখন, এবং এটা জানার উপায় কি? পড়তে থাকা। হ্যাঁ, হুম, হুম। পড়ো, পড়ো, পড়ো। সো পড়তে আচ্ছা। পড়তে থাকলে, হ্যাঁ, তাইলে হচ্ছে তুমি হচ্ছে জানলা। দেন হচ্ছে তোমাকে ওই সায়েন্টিফিক হুম, মেথোডোলজির মধ্যে দিয়ে যাইতে হবে। তোমার হয়তো তোমার আইডিয়াটা যে আসলে হুম, ঠিক কি ঠিক না, হুম, এটা ঠিকও হইতে পারে, এটা ঠিক নাও হইতে হুম, পারে। তো তখন হুম, তোমার হয়তো একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে। দেন হুম, হচ্ছে ওই এক্সপেরিমেন্ট থেকে তুমি কি পাইলা, দেন এটাকে হুম, খুব সুন্দর করে পাবলিশ করতে হবে যে হুম, আচ্ছা আমরা এই আইডিয়ার জন্য এই এক্সপেরিমেন্ট করছি, দেন হচ্ছে আমরা এই হুম, রেজাল্ট পাইছি। হুম, দেন হুম, হচ্ছে ওই পাবলিকেশন করারও একটা খুব সুন্দর সিস্টেম এখন আছে। হ্যাঁ, হুম, হুম, তো এই সবকিছুই ডিজাইন হয়েছে যাতে হচ্ছে তোমার সায়েন্সটা সুন্দর হুম, করে তোমার মানুষের কাছে পৌঁছানো যায়। সো হুম, ওই পথটা ধরেই আসলে যাইতে হবে যদি তুমি হুম, ভবিষ্যতে পেতে চাও আর কি। হুম, হুম। আচ্ছা। ভালো, আমি একটু মাঝখানে একটু হাসলাম, এটা মনে হইলো যে কারণ ভাইয়া যখন বলছে পড়ো, 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 ভাইয়া মনে হয় গেস করতে পারছেন কিনা। মানে হ্যাঁ, আপনি আমাকে ১ম যে বইটা মনে হয় দিছিলেন একটা, শুরুর দিকে একটা। মনে আছে যে পড়ো, পড়ো, পড়ো একটা রাইটারের বই ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, মনি হাসান স্যারের বই। হ্যাঁ, 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 হ্যাঁ। তো ওই বইটা পড়ছিলাম আরকি, তখন মনে পড়ছে এটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, খুবই ভাই ভালো আরেকটা একটা জিনিস বই। এটা, হ্যাঁ, হ্যাঁ। আমরা হচ্ছে বেশ কয়েকটা পার্টি কথাগুলো বলব। তো এই পার্টে একটু আমি এটা জানতে চাই যে ধরেন ভাই ডিসিশন গুলো যখন নেয়া হয় তো সামহাউ কি ভুল ডিসিশন কখনো হইছে কিনা এই পর্যন্ত গেলে? মানে পুরস্কার দিছে হ্যাঁ, ধরেন। এটাই হইছে। এখন এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল, সো আমি ডিরেক্টলি কিছু বলব না। কিন্তু তুমি ধরো নোবেল পিস প্রাইজ এ যদি চিন্তা করো হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। কতজন মানুষ আসলে পিস এস্টাবলিশমেন্ট এর জন্য পিস প্রাইজ পাইছে নাকি পাওয়ারের হ্যাঁ, জন্য পিস প্রাইজ পাইছে, ট্রু। এটা নিয়ে হুম, নোবেল পিস প্রাইজ আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা প্রাইজ, এবং প্রতি হুম, বছরই এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়। এই বছরও হয়েছে, তোমরা জানো। তো হুম, হচ্ছে সব সময় যে এটা ডিজার্ভিং মানুষই পায় তা হয় না আরকি। হ্যাঁ, এবং হুম, এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে মানে অনেক প্রেসার থাকে, এখানে অনেক হুম, পলিটিক্যাল থাকে। সো হুম, ইয়েস, সবসময় যে ফেয়ারলি সবকিছু হচ্ছে নট নেসেসারি। হ্যাঁ, ওকে। না, এই কথা বলতে মনে পড়লো। একজন মানুষ আমার একটা কথা বলছিল। হ্যাঁ? জানি না হ্যাঁ, এই মুহূর্তে লাইভ দেখতেছে কিনা, যে আসলে মানুষ মাত্র আসলে বায়াসড। হ্যাঁ? কেউ হ্যাঁ, ধরলাম যে ভালোর দিকে বায়াসড, আর কেউ ধরলাম যে খারাপের দিকে বায়াসড। কেউ হয়তো পাওয়ারের হ্যাঁ, দিকে বায়াসড। কোন না কোন কিছু হ্যাঁ, একটা থাকে। আচ্ছা, হ্যাঁ, তবুও থাক যে ভালো কাজে তো তবুও সে যে একটা মানে পুরস্কারটা দেওয়া মানে তো আসলে তার প্রশংসাটুকু করা, যে তাকে ইন্সপায়ার হুম, করা যে আসলে ও কাজটা করতেছে। তো এই কাজটা আসলে হোক। আর এই কাজটা করলে এন্ড অফ দ্যা ডে আসলে কমিউনিটির জন্য আসলে জিনিসটা ভালো। হুম, হ্যাঁ, হুম, হয়তোবা খারাপটুকুকে ছাড়াইলে যদি চিন্তা করি যে ভালোটুকুই হয়তো বেশি ছড়ায় আরকি। আসলে হ্যাঁ, জিনিসটা এরকম। হ্যাঁ, ভাই এখন আমরা যেহেতু কেমিস্ট্রির মানুষ, আমি এখন কেমিস্ট্রি পড়াইছি। ধরলাম আপনাকে কেমিস্ট্রি থেকে আমরা একটু দূরে সরাই দেই। কারণ আপনার পেছনে আমি দেখতেছি হচ্ছে কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার মতো মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, তার মানে ধরলাম আপনি হচ্ছে যে মেডিসিনের ওই জায়গা থেকে চিন্তা করি। তো হয়তো হ্যাঁ, মেডিসিনেও তো আলাদা করে নোবেল পাইছে, কেমিস্ট্রিতেও নোবেল পাইছে। তো আপনি তো হুম, আবার কেমিস্ট্রি আর মেডিসিন দুটো আসলে মার্জ করে আবার আছেন। তো হুম, মেডিসিনের নোবেলটা গেছে হচ্ছে ট্রেগস এর দিকে এবার। হ্যাঁ? হুম, হুম, রেগুলেটরি সেলস এদিকের দিকে গেছে। হ্যাঁ, অ্যান্ড ডিরেক্ট। কেমিস্ট্রিতে হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এর দিকে গেছে। তো হুম, আপনি হুম। যদি আমাদেরকে হচ্ছে ওই ট্রেগস সম্পর্কে একটু যদি বলতেন। আমি যদি ভুল না করে থাকি আপনার মনে হয় কাজও এটাতে মনে হয় আছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম। হ্যাঁ। তো টিরেগ হচ্ছে রেগুলেটরি টি সেল। এটা হচ্ছে হুম, ধরো আমাদের বডিতে অনেক রকম ইমিউন সেল আছে। তো হুম, এটাও একটা ইমিউন সেল। তো আহ সেল নিয়ে ডিরেক্টলি বলার আগে ইমিউন সিস্টেম নিয়ে একটু বলি যে ধরো মানুষ হিসেবে আমরা অনেক ভাইরাস ব্যাকটেরিয়াতে এক্সপোজড। হ্যাঁ, আমাদের হুম, চারপাশে প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে হুম, যারা হচ্ছে আমাদেরকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, আমাদের হুম, ভিতরে এসে আমাদেরকে অসুস্থ করে ফেলতে পারে। আমরা কোভিড প্যান্ডেমিক দেখলাম যে কত মানুষ হুম, মারা গেল। হ্যাঁ, হুম, তো হুম, এরকম হুম, ভাইরাসে ব্যাকটেরিয়াতে ইনফেকশনে প্রচুর মানুষ মারা যাচ্ছে। হুম, তো এবং এখন আমাদের বডি কিভাবে এটার এগেইনস্টে ফাইট করবে, হ্যাঁ, সেজন্য হুম, বডির হুম, একটা নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে, এবং হুম, হুম, সেখানে কিছু সেল আছে যারা হচ্ছে খুবই ওয়েল ট্রেইনড, যারা হুম, হুম, এই তোমার বডিকে যদি বাইরে থেকে কিছু অ্যাটাক করে হুম, তারা এটা কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তারা হুম, এটাকে চিনতে পারে, দেন এটাকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, হুম, তো এখন হচ্ছে ঠিক আছে, ইমিউন সিস্টেম তার মানে খুব ভালো একটা হুম, জিনিস, কিন্তু হুম, আবার সবকিছুরই একটা সিস্টেমিক আবার ঝামেলা আছে। হুম, যেমন হুম, হুম, ধরো এই ইমিউন সিস্টেমের কাজ হচ্ছে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা বাইরে থেকে কিছু তোমাকে অ্যাটাক করলে ওটার হুম, বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া, ওটাকে হুম, দমায় দেওয়া, ওটাকে মেরে ফেলা। হ্যাঁ, হুম, হুম, কিন্তু আবার মাঝে মাঝে এরকমও হতে পারে যে ওরা হুম,
চিনতে ভুল করে যে আরে এটা কি আমার নিজের, আমার বডি, নাকি এটা একটা বাইরের জিনিস। এই বাইরের জিনিস আর ভিতরের জিনিসের মধ্যে পার্থক্য করতে পারাও একটা বিশাল চ্যালেঞ্জ। হ্যাঁ, তো অনেক সময় এটা ভুল হয় যে ধরো ইমিউন সেলের হয়তো ভুল করে বসে, তখন তারা বডির সেলকেই অ্যাটাক করা শুরু করে। যেমন ধরো বাতের ব্যথা, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, ওইটাও হয় এই কারণে যে তোমার বডির ইমিউন সেল বডির নিজের সেলকে অ্যাটাক করা শুরু করে, হ্যাঁ, নিজের অর্গানকে অ্যাটাক করা শুরু করে। তো এই জিনিসগুলোকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি আর কি। হ্যাঁ, যে আমার বডির ইমিউন সিস্টেম ও নিজের বডিকেই অ্যাটাক করা শুরু করছে, যেটা করা উচিত না, হ্যাঁ, কারণ এটা তোর নিজের। তো এই তার মানে একটা ব্যালেন্সের দরকার আছে। আবার অনেক সময় ধরো ইমিউন সিস্টেম যদি বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়, ধরো তুমি ভাইরাস দ্বারা এফেক্টেড হইছো, দেন হচ্ছে তোমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেটেড, সে অনেক মারামারি করলো, করে অনেক এনার্জেটিক হয়ে গেল, তো ওকে আবার থামাইতে হবে, ঠিক আছে? তো ও এত মারামারি করছে, ও যদি মারামারি করতেই থাকে তাহলে তো তোমার বডি ব্যালেন্সে আসবে না, ঠিক আছে? সোসাইটির মধ্যে চিন্তা করতে পারো। তো এই যে এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে থামাইতে হবে। তো এই থামানোর জন্য আবার বডিতে কিছু সেল আছে, ইমিউন সেল আছে, যারা হচ্ছে এটা থামাইতে পারে অ্যাক্টিভেশনকে। তো ওই জিনিসটাই হচ্ছে রেগুলেটরি টি সেল, যেটা আবিষ্কারের জন্য এবছর নোবেল প্রাইজ পাইলো। যে বডিতে কিছু সেল আছে যারা হচ্ছে কন্ট্রোল করতে পারে যাতে তোমার ইমিউন সেল তোমার নিজস্ব সেলকেই অ্যাটাক না করে, এবং হচ্ছে তোমার সেল যদি খুব বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায় ওদেরকে যাতে দমানো যায়, হ্যাঁ, ওদেরকে যাতে কন্ট্রোল করা যায়। তো এটা একটা পুলিশের মতো আর কি, যে সব যাতে ঠিক মতো চলে, এটা সুপারভাইজারের মতো, ঠিক আছে? যে সব যাতে মারামারি না করে, হ্যাঁ, আবার যাতে নিজেদের জিনিসকে অ্যাটাক না করে, ঠিক আছে ভাই, ও তো তোমার লোক, ওকে কেন মারবে? সো এই জিনিসগুলো যে কন্ট্রোল করে একটা পুলিশের মতো, ঠিক আছে, একটা সুপারভাইজার। সো সেই হচ্ছে আমাদের রেগুলেটরি টি সেল। হ্যাঁ, ওদের সংখ্যায় যে খুব বেশি তা না, ওরা সংখ্যায় খুব কম, কিন্তু ওদের অনেক পাওয়ার আর কি। ওরা হচ্ছে মোটামুটি সবাইকে লাইনে রাখতে পারে, যে সব যাতে ঠিক থাকে। এটাই হচ্ছে আমাদের রেগুলেটরি টি সেল আর কি। আচ্ছা, এইটা আসলে মানে ধরলাম যে এটা ভাই আগের থেকেই মানুষের বডিতে তো ইনবিল্ড আছে, সবার বডির মধ্যে তো এটা আছে। তো এটা কি সামহাউ যে মানে মানুষকে এটা বাইরে থেকে দেয়া যায় বা এরকম কিছু কিনা? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকেই তো প্রথমে মানুষেরা আবিষ্কার করলো, আচ্ছা ঠিক আছে, এরকম একটা সেল আছে, এবং মানুষ এটাকে চিনতে শিখলো যে এটার সারফেসে কি রকমের প্রোটিন থাকে, যেটা দেখে আমি বলতে পারবো ওকে এটা রেগুলেটরি টি সেল। হ্যাঁ, এখন তোমার অনেক ইমিউনো কম্প্রোমাইজ মানুষ আছে যাদের হয়তো, বা কেউ অটো ইমিউন ডিজিজে আক্রান্ত, তার হয়তো ভালো রেগুলেটরি টি সেল নাই। তখন তুমি কি করবা? হেলদি মানুষের থেকে, হেলদি ডোনারের থেকে রেগুলেটরি টি সেল আইসোলেট করলা, হ্যাঁ, এবং ওইটাকে তুমি গ্রো করলা ল্যাবে করে, আবার যে অসুস্থ সেই মানুষটাকে যদি তুমি দাও, তখন তার বডিতে যে এটা কাজ করবে। হ্যাঁ, এবং এটা এখন প্রায় 200-র উপরে ক্লিনিক্যাল ট্রায়াল আছে রেগুলেটরি টি সেল রিলেটেড থেরাপি নিয়ে। হ্যাঁ, এবং এটা একটা ওয়ে যে তোমার হেলদি মানুষের থেকে রেগুলেটরি টি সেল তুমি কালেক্ট করলে, এটাকে গ্রো করে আবার যে মানুষটার দরকার, যে অসুস্থ, তাকে দিলা। ওইটা একটা ওয়ে। আবার আরেকটা ওয়ে হইতে পারে যে ইন ভিভো এটা জেনারেট করা। হ্যাঁ, মানে বডির ভিতরে যে তুমি এমন কিছু একটা ড্রাগ ইনজেক্ট করলা, যেটা যে তোমার বডির ভিতরেই রেগুলেটরি টি সেলকে ইঞ্জিনিয়ারিং করতে পারবে, হ্যাঁ, ওকে অ্যাক্টিভেট করতে পারবে, বা ও যদি কোনো কারণে ঠিকমতো কাজ না করে, ওকে আবার রিঅ্যাক্টিভেট করতে পারবে, হ্যাঁ, এবং ওটাকে এক্সপ্যান্ড করতে পারবে। এই জিনিসগুলো নিয়েও কাজ হচ্ছে। তারপর হচ্ছে তোমার, এবং ধরো বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে, তো ক্যান্সার খুবই স্মার্ট একটা জিনিস, হ্যাঁ, ক্যান্সারের মেকানিজম খুবই স্মার্ট। তো ওরা হচ্ছে ইমিউন সিস্টেমকে নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে, ঠিক আছে? ইমিউন সিস্টেম তো ডেভেলপ হচ্ছে যে মানে উল্টাপাল্টা জিনিসকে মারার জন্য। ক্যান্সার যেটা করতে পারে যে ইমিউন সিস্টেমকে নিজের মতো করে প্রোগ্রাম করে নিতে পারে, যে হ্যাঁ, ওরা এখন আমাকে হেল্প করবে, আমার দলের লোক। সো এরকম রেগুলেটরি টি সেলকে ওরা প্রো টিউমার বানাই ফেলে, যে ওরা টিউমারকে আরো হেল্প করে গ্রো করার জন্য। সো তুমি যদি স্পেসিফিক্যালি মেরে ফেলতে পারো ওই টিউমারের ভিতরে যে টি রেগ গুলো আছে, তখন হচ্ছে তোমার টিউমার ঠিকমতো আর গ্রো করতে পারবে না, তখন ইমিউন সিস্টেম আবার অ্যাক্টিভেটেড হয়ে যাবে, টিউমারকে অ্যাটাক করবে। সো এই আর কি। তো তোমার অনেক ভাবেই এই টি রেগকে কাজে লাগানো যায়। এটা এখন খুবই অ্যাক্টিভ একটা রিসার্চ ফিল্ড, খুবই হট টপিক, এবং এখনো কোনো এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ আসে নাই টি রেগ, কিন্তু হচ্ছে খুব শীঘ্রই আসবে। যেটা বললাম, প্রায় 200-র উপরে ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছে। সো এখান থেকে এই যে দেখো, এখান থেকে মানুষ রিয়েলাইজ করলো ওকে রেগুলেটরি টি সেল এমন একটা ফিল্ড যে এটাকে একটা রিকগনিশন দেওয়া দরকার। সো ওখান থেকে নোবেল প্রাইজ। আচ্ছা,
গ্রেট। মানে আপনি যে কাজ করছিলেন, মানে আপনি সত্যি কথা বলতে যে এত বড় একটা ফিল্ড, এন্ড আমি আপনার কথাগুলো শুনতেছিলাম। আপনি অনেক গুছায় কাইন্ড অফ গল্প বলার মতো করে বলছেন আরকি। আপনি যে টিসেল এ যেটা নিয়ে কাজ করতেছিলেন আরকি, কি হ্যাঁ, হ্যাঁ, সেটাতে কিভাবে কাজ করতেছিলেন? হ্যাঁ, যদি ওটার একটু ওটার গল্প বলি। তো ওটা হচ্ছে হুম, একদম শুরুর কথা। আমি যখন পিএইচডি তে হুম, আসি আরকি ২০১৯ হুম, সালে। হ্যাঁ? হুম, তো হুম, আমার ব্যাকগ্রাউন্ড ছিল কেমিস্ট্রিতে। আমি ঢাকা হুম, ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে পড়ছি এবং হচ্ছে হুম, আ আন্ডারগ্রেডে থাকতে আমার ট্রেনিংটা ছিল আসলে কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে। হ্যাঁ? হুম, যে হুম, আমাদের মোহাম্মদ আব্দুল হালিম স্যার। তো উনি হচ্ছে একটা ইনস্টিটিউট খুলল রেড গ্রিন রিসার্চ আ সেন্টার। তো ওখানে হচ্ছে ১ম আমার হাতে হাতে খড়ি কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে। তো হুম, তখন হচ্ছে আমার কাজ মূলত ছিল যে কোয়ান্টাম কেমিস্ট্রি রিলেটেড। ধরো হুম, হুম, বিভিন্ন মলিকিউলের কোয়ান্টাম কেমিক্যাল প্যারামিটার ক্যালকুলেট করা। হুম, হুম, এগুলো হচ্ছে দেখলাম। তারপর হুম, হচ্ছে তোমার কিন্তু ড্রাগ ডিজাইনে আমার খুব একটা কাজ ছিল না। হুম, কিন্তু হুম, কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন বলে যে একটা ব্যাপার আছে যে তুমি হুম, কম্পিউটারে একটা ড্রাগ ডিজাইন করতে পারো, হ্যাঁ? এবং হুম, স্ক্রিন করতে পারো যে তোমার কাছে যদি ১,০০০ মলিকিউল থাকে তার মধ্যে হুম, কোনটা সবচেয়ে ভালো তোমার প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে। হুম, হ্যাঁ, হুম, এরকম হুম, কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনটাও আমাদের ওই রেড গ্রিনে শেখানো হতো। তো হুম, ওখানে অনেক বায়োকেমিস্ট্রি ফার্মাসির অনেক মানুষজন আসতো ট্রেনিং নিতে। তো এরকম আমার হুম, অনেক আমার কিছু সিনিয়র আ ভাই হুম, আপুদের সাথে রেগুলার কথা হইতো যেহেতু আমি ওখানে পড়ে থাকতাম হুম, সারাদিন। হ্যাঁ, হুম, তো তাদের সাথে কথা বলতে, বলতে তো তখন থেকে আমার একটা ইন্টারেস্ট কাজ করে আচ্ছা এই যে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনে আমারও কাজ করতে হবে কোনো এক সময়। মানে হুম, ফিল্ডটা আমার খুবই অ্যাট্রাকটিভ লাগে কিন্তু আমি তখন হুম, ওইদিকে মুভ করিনি। কিন্তু হুম, যখন আমি পিএইচডি তে আসি তখন হচ্ছে আমি যে লাউ ল্যাবে যখন জয়েন করলাম তখন হুম, হচ্ছে উনার কেন জানি মনে হলো যে তখন আমাদের ল্যাবে কোনো হুম, কম্পিউটেশনাল কাজ কেউ করতো না। হুম, সব আচ্ছা, এক্সপেরিমেন্টাল সায়েন্স বেসড। হুম, এবং হচ্ছে তো উনার কাছে মনে হলো যে কম্পিউটেশনের এখানে অনেক আসলে স্কোপ আছে হুম, ওনাদের হুম, কাজগুলোকে হেল্প করার। তো তখন হুম, এক গ্র্যাড স্টুডেন্ট হচ্ছে তোমার এই রেগুলেটরি টিসেল নিয়ে কাজ করতেছিল। সো হুম, হুম, লাউ ল্যাবের যেটা মূল কনসেপ্ট বললাম যে কোন একটা সেলকে তুমি কিভাবে স্মল মলিকিউল দিয়ে টার্গেট করতে পারো। হ্যাঁ? হুম, হুম, সো এমন একটা প্রোটিন খুঁজে বের করা যে প্রোটিনটা শুধুমাত্র ওই সেলেই আছে আর কোথাও নাই। হ্যাঁ? হুম, এবং তুমি কিভাবে একটা স্মল মলিকিউল ডিজাইন করতে পারো যে হুম, ওই প্রোটিনকে টার্গেট করতে পারে। তো হুম, তখন হচ্ছে আমাকে বলল যে তুমি তাহলে কিছু এই ভার্চুয়াল স্ক্রিনিং করো দেখি। হ্যাঁ, করে তখন আমাদের যে তোমার গ্র্যাড স্টুডেন্ট যে এটা নিয়ে কাজ করতেছিল তো ওর সাথে আমি কাজ করলাম। তো ও অলরেডি কিছু মলিকিউল নিয়ে কাজ করতেছিল। তো হুম, আমি হচ্ছে কম্পিউটেশনালি এটা এনালাইজ করার চেষ্টা করলাম যে কোনটা হুম, বেটার বাইন্ড করতে পারবে ও যে প্রোটিনকে হুম, টার্গেট করতেছিল। হ্যাঁ, হুম, এবং হুম, তখন দেখা গেল যে আমার কম্পিউটেশন প্রেডিকশনের সাথে ওর এক্সপেরিমেন্টাল যে ফাইন্ডিং তার সাথে খুব সুন্দর ম্যাচ হচ্ছে। হ্যাঁ, এবং গ্রেট। ওখান থেকে আমাদের একটা পেপারও হয়েছে ফ্রন্টিয়ার্স ইন ইমিউনোলজিতে আমরা এটা পাবলিশ করি যে আমরা একটা হুম, স্মল মলিকিউল খুঁজে বের করছি যেটা দিয়ে হুম, স্পেসিফিক্যালি তুমি রেগুলেটরি টি সেলকে টার্গেট করতে পারো। হ্যাঁ, হুম, হুম, এবং হুম, এটাকে টার্গেট করতে পারার একটা বিশাল স্কোপ। তুমি যদি আসলে এটাকে ঠিকমতো টার্গেট করতে পারো, তুমি এটাকে হুম, মেরে ফেলতে পারো যদি এটা খারাপ হয়ে থাকে। হ্যাঁ, বা হুম, হুম, যদি এটার পাওয়ার কম হয়ে থাকে তুমি এটার পাওয়ার বাড়ায় দিতে পারো। আবার যদি হুম, পাওয়ার বেশি হয়ে থাকে কমায় দিতে পারো। সবকিছুই করা হুম, যায় হুম, আরকি। তো আচ্ছা। মানে এরকম এটাই আসলে কেমিস্ট্রির পাওয়ার যে তুমি হুম, এমন হুম, ভাবে মলিকিউল ডিজাইন করতে পারো যেটা একটা স্পেসিফিক হুম, কাজ করতে পারে। হ্যাঁ, হুম, তো ওইটাই আমার রেগুলেটরি টিসেলের সাথে আমার ছোটখাটো ওই কাজটা ছিল। আর হুম, এখনো আমরা কাজ করতেছি ওইটা নিয়ে যে কিভাবে তোমার টিউমারের ভিতরে যে টিরেগ গুলো আসে এবং টিউমারকে গ্রো করতে হেল্প করে, তাদেরকে হুম, আমরা হুম, কিভাবে স্মল মলিকিউল দিয়ে অ্যাটাক করে মেরে ফেলতে পারি। হ্যাঁ? যদি ওকে। পারি তাহলে হচ্ছে হুম, আমরা বডির ইমিউন সিস্টেমকে আরো এনেবল করলাম যে ঠিক আছে যাও হুম, তোমাদেরকে এখন কেউ ঝামেলা করবে না, যাও টিউমারকে মারো। হুম, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। গ্রেট। যে এরকম ভাইয়া ধরেন যে এটা তো একটা প্রসপেক্টিভ ফিল্ড খুবই টি-সেল বর্তমানে আরকি। হ্যাঁ। ধরেন দেখা যাবে যে আরো তো ভবিষ্যতে আরো আসবে। এরকম প্রসপেক্টিভ ফিল্ড আসলে কি আছে আপনার রাডারে? আপনি যে অনেক যেহেতু গবেষণা করতেছেন, জানতেছেন। হ্যাঁ, অনেক কিছুই আসলে যেমন ধরো ওবেসিটি এখন খুব একটা হট টপিক আরকি। হ্যাঁ? যে হুম, তোমার হচ্ছে ওয়েট লস ড্রাগ গুলা খুব হুম, পপুলার। GLP-1 অ্যাগনিস্ট বলে আরকি এদেরকে। তো হুম, ধরো এগুলাও তোমার স্মল মলিকিউল পেপটাইড অনেক কিছু হুম, নিয়েই কাজ হচ্ছে এবং অলরেডি বেশ তোমার একদম হুম, বিলিয়ন ডলার ড্রাগ আছে যারা হচ্ছে যেমন বেশ কিছু কোম্পানি এটা নিয়ে কাজ করতেছে ওয়ার্লড ওয়াইড। হুম, তো এবং এটা নিলে যেটা হয় যে ধরো কোনো হুম, ওবিস মানুষ যদি এই ড্রাগটা নেয় তো তার ওজন কমে হুম, এবং দেখা গেল হুম, যে এটা হুম, যে শুধু ওজন কমায় তা না এটা আরো অনেক ধরনের বেনিফিশিয়াল ইফেক্ট আছে এটা হচ্ছে হুম, তোমার কার্ডিওভাস্কুলার অনেক প্রবলেম সলভ করতে পারে হ্যাঁ হুম, ডায়াবেটিস এর ক্ষেত্রে কাজ করতে পারে অনেক অ্যাপ্লিকেশন আর কি
সো এটা হুম, হয়তো ভবিষ্যতে আরেকটা ফিল্ড যে এই হুম, এই ওয়েট লস ড্রাগ গুলা, এই ড্রাগ হুম, গুলাই হয়তো আরেকটা নোবেল নিয়ে আসতে পারে এক সময়। কারণ এই আচ্ছা। একটা ড্রাগের এত রকম অ্যাপ্লিকেশন এবং এত রকম ক্লিনিক্যাল ট্রায়ালে ওরা সাকসেস পাচ্ছে, সো ওইটা হুম, একটা হুম, ফিল্ড হতে পারে। তারপর ধরো হুম, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট, হ্যাঁ, যে হুম, অ্যান্টিবডির সাথে ড্রাগ জোড়া লাগায় আমরা হচ্ছে এটা ক্যান্সার থেরাপিতে, ইনফেকশাস ডিজিজ, অটো ইমিউন ডিজিজ, এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। এটা একটা হুম, খুবই হট ফিল্ড। তারপর হচ্ছে হুম, তোমার সেল থেরাপি তো হুম, আছেই। হুম, তারপর হচ্ছে আহ, আরেকটা ফিল্ড ধরো যে এই যে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন, যে আমরা যে এখন এত আগায় গেছি যে কোন একটা প্রোটিনের জন্য আমরা স্পেসিফিক্যালি হুম, ফাইন টিউন করে ড্রাগ ডিজাইন করতে পারি। হ্যাঁ, হুম, এটার জন্য হুম, একটা নোবেল দরকার। এই আচ্ছা। নোবেলটা এখন ট্রু। হ্যাঁ। এই যে আমরা যে এত ওষুধ খাচ্ছি, এত রোগ ট্রিটমেন্ট হুম, হচ্ছে, হুম, হ্যাঁ, কত কত হুম, কিছু অলরেডি হয়ে গেছে, হুম, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনে এখন একটা নোবেল যায় নাই। এটা আচ্ছা। পাওয়া উচিত। এটা নিয়ে তুমি দেখবে যে জার্নাল অফ মেডিসিনাল কেমিস্ট্রিতে মনে হয় একটা আর্টিকেলও আছে যে ওকে। স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন ডিজার্ভ করে একটা নোবেল প্রাইজ। হুম, ওকে। তারপর হচ্ছে, তারপর আরেকটা হচ্ছে এই যে ইন ভিভো ইঞ্জিনিয়ারিং, যে তোমার একটা ড্রাগ ইনজেক্ট করে তোমার বডির ভিতরে একটা সেলকে ইঞ্জিনিয়ার করা যায়। হ্যাঁ, হুম, এই ইন ভিভো ইঞ্জিনিয়ারিং কিন্তু এখন খুব পপুলার হয়েছে রিসেন্টলি। এখনো হুম, এফডিএ কোনো ড্রাগ আসে নাই, বাট হুম, ক্লিনিক্যাল হুম, ট্রায়ালে বেশ কয়েকটা আছে। এর মধ্যে একটা কোম্পানি লাওয়ের, ফিলিপ হুম, লাওয়ের একটা কোম্পানি আছে ইউমোজা। তো ওরা হুম, যেটা করতে পারে যে এই যে টি সেলকে, আগে মানুষ যেটা করতো যে কোন একটা হেলদি মানুষের থেকে টি সেল আইসোলেট করতো, হুম, হুম, দেন ওইটাকে গ্রো করতো, করে একটা ডিজিজড পেশেন্টকে এটা ইনজেক্ট হুম, করতো। তো এই হুম, পুরা প্রসেসটা অনেক এক্সপেন্সিভ, ধরো হুম, মিলিয়ন ডলারের ব্যাপার। একটা আচ্ছা। ডোজ নিতে তখন মিলিয়ন ডলার খরচ হয়ে যাবে। তো হুম, তখন এই যে আইডিয়াটা আসলো, আচ্ছা আমরা কি রিভার্স হুম, জিনিসটা করতে পারি কিনা, আমরা কি এমন কোন মলিকিউল ডিজাইন করতে পারি কিনা যেটা হুম, হচ্ছে বডির ভিতরে যেই সেলগুলোকে ইঞ্জিনিয়ার করবে, যে ওকে। আমাদেরকে আর সুস্থ মানুষের থেকে বের করতে হবে না, হুম, ওই হুম, অসুস্থ মানুষকে ইনজেক্ট করব এবং হচ্ছে হুম, তার বডিতে যে এটা সেলকে ইঞ্জিনিয়ার করে হুম, ধরো হুম, এমন ভাবে ট্রেন করবে যাতে ওর ডিজিজ হুম, সেলকে বের করতে পারে। হুম, সো এটা গ্রেট একটা আইডিয়া আরকি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া এবং খুবই এটা নিয়ে স্মার্ট জিনিস নাকি? মানে ও যাবে, ওর নিজের সবকিছু দেখবে। নিজের হ্যাঁ, যে সেটাই। মানে হ্যাঁ, ফলটা খুঁজে বের করবে। সে ওখানে গিয়ে কাজ করবে। হ্যাঁ, গ্রেট। এবং ও হ্যাঁ, ভিতরে যে গ্রো করতে হেল্প করবে, হ্যাঁ, যে হ্যাঁ, ওর হ্যাঁ। সংখ্যা হয়তো কমে গেছে দেখে কাজ হচ্ছে না, ভিতরে যে ওর হুম, সংখ্যা বাড়াবে। ঠিক আছে? হুম, হুম, সো এই ইন ভিভো সেল হুম, থেরাপি এটা এখন হচ্ছে তোমার খুবই পপুলার হচ্ছে। বেশ হুম, বড় হুম, বড় কয়েকটা কোম্পানি কাজ করতেছে, বেশ কয়েকটা স্টার্টআপও কাজ করতেছে এবং খুব হুম, শীঘ্রই হয়তো এফডিএ অ্যাপ্রুভড। এটা অলরেডি ব্রেক থ্রু স্ট্যাটাস পাইছে আর কি এফডিএ এর কাছ থেকে। যে ওকে। এটা একটা বিশাল রেভলিউশন, কারণ তুমি খরচ কমাই দিচ্ছ, যেখানে একটা হুম, ডোজ মিলিয়ন ডলার খরচ হইতো সেখানে হুম, হয়তো হুম, কয়েক হাজার ডলারেই হয়ে যাবে বা হুম, হুম। কয়েকশো ডলারে এক সময় চলে আসবে। এই জিনিসগুলো নিয়ে কি আমাদের দেশে কাজ হয় কিনা, বা টি-সেল বা অন্য কিছু নিয়ে আপনার কোনো কিছু আইডিয়া আছে কিনা? এখন আমার আইডিয়া। জানা মতে ওইরকম কোনো ফার্মাসিউটিক্যাল হুম, স্পেসিফিক্যালি যে ডিসকভারি হুম, নিয়ে কাজ করে সেটা না। সো হুম, আমাদের দেশে এখনো ফার্মাসিউটিক্যাল রিসার্চ বা ড্রাগ ডিসকভারি রিসার্চ ওইভাবে ঠিক নাই। আমরা হচ্ছে হুম, মূলত জেনেরিক ড্রাগে এখনো আমরা ফোকাসড। হ্যাঁ, হুম, হুম, যে হুম, হচ্ছে অন্য কেউ হয়তো, অন্য কোনো কোম্পানি হয়তো ওই ড্রাগটা ডিসকভার করে ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে একদম এন্ড হুম, পয়েন্ট পর্যন্ত নিয়ে এফডিএ অ্যাপ্রুভড হয়েছে বা ইএমএ অ্যাপ্রুভড হুম, হয়েছে, হুম, দেন হচ্ছে হুম, আমরা আমাদের দেশে ওটা বানাই। হ্যাঁ, ওই হুম, হুম, প্রোটোকলটা ফলো করে হুম, আমাদের দেশে ওটা বানাই, যাতে হুম, হচ্ছে আমরা কম খরচে দেশের মানুষকে দিতে পারি। হুম, হ্যাঁ, হুম, হুম, কিন্তু এখনো যে আমরা নিজেরা বানাবো, হ্যাঁ, আমরা হুম, নিজেরা গবেষণা করে উদ্ভাবন করব এবং ওই ড্রাগ আমার থেকে বাইরের বড় বড় ফার্মাসিউটিক্যাল গুলো কিনে হুম, নিবে, ওই কালচারটা এখন আমাদের দেশে স্টার্ট হয়নি। এটা এমন ওকে। একটা জায়গা যেখানে আমাদের অনেক কাজ করার আছে আর কি। হ্যাঁ, এবং হুম, এক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে হুম, ধরো আহ, তোমার বাংলাদেশ হচ্ছে এখনো এলডিসি স্ট্যাটাসে আছে, লিস্ট ডেভেলপড কান্ট্রি। সো ওকে। এলডিসি যেসব কান্ট্রি তাদের হচ্ছে মানে অনুন্নত দেশ, তো হুম, তাদের হুম, একটা সুবিধা হচ্ছে তাদের পেটেন্ট কিনে নিতে হয় না কারো কাছ থেকে। ধরো ওকে। কোনো একটা ড্রাগ, এটা হচ্ছে কোন একটা ডিজিজ কিউর হুম, করতে হুম, পারে, তো আমার হুম, দেশের ফার্মাসিউটিক্যাল যদি চায় আমরা পেটেন্ট না কিনে ওটা বানাইতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো এটা হুম, একটা হুম, বিশাল অ্যাডভান্টেজ, কারণ আমরা হুম, গরিব দেশ, হুম, আমরা বানাইতে পারি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই স্ট্যাটাসটা বাংলাদেশ গ্রাজুয়েট করবে হচ্ছে আগামী বছর 2026-এ। ওকে। হুম, 2026-এ যোগাযোগ এই, হয়ে যাবে। হ্যাঁ, এলডিসি থেকে হুম, গ্রাজুয়েট করবে এবং তারপর হয়তো একটা এক্সটেনশন পাইতে পারে 2033 পর্যন্ত, ওটা আমি শিওর হুম, না। হুম, তো হুম, হুম, কিন্তু আমরা খুব কাছে চলে আসছি যে সামনে এরকম যখন নতুন কোনো ড্রাগ অ্যাপ্রুভড হবে, হুম, ওটা আমাদের হুম, পেটেন্ট দিয়ে কিনে নিতে হবে। হ্যাঁ, ওকে। ওই পেটেন্টটা আমাদের কিনে নিতে হবে যদি আমরা বানাইতে চাই, নাহলে আমরা বানাইতে হুম, পারবো না।
হুম, হুম। অথবা আমাদেরকে 25 বছর ধরে ওয়েট করতে হবে কখন ওই হুম, ড্রাগের পেটেন্ট এক্সপায়ার হবে, তারপর আমরা বানাবো। এই রাইট, 25 রাইট। বছর আমার দেশের মানুষ সেই ড্রাগটা পাবে না। হুম, ঠিক আছে? হুম, সো এই জন্য এখন খুবই হাই টাইম যে আমাদের কোম্পানিগুলো এবং আমাদের একাডেমিয়াতে ড্রাগ হুম, ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা হওয়া খুবই জরুরি। হ্যাঁ? হুম, হুম। নইলে না, আমাদের এখানে নইলে কিন্তু সবসময়ের জন্য এই একাডেমিয়া আর ইন্ডাস্ট্রি দুটার মাঝখানে যে গ্যাপ, এটা আসলে হ্যাঁ, দিনে দিনে বাড়ছে বলে কমে নাই। হ্যাঁ? হ্যাঁ, মানে আমি জানি না, সবসময় শুধুমাত্র দেখি যে মানে কাদা ছোড়াছুড়ি চলে এই পয়েন্টে। বাট কাউকে আসলে হ্যাঁ, স্টেপ ইন করতে দেখা যায় না যে এটা একটা প্রবলেম। সো উই নিড টু সলভ দ্যাট। এই যে আপনি যে এটা একটা থ্রেট কিন্তু আরকি, যে আপনি যেটা কথা বললেন। হ্যাঁ, হ্যাঁ, এক্সটেনশন পাওয়া অবশ্যই আসলে কখনোই ভালো জিনিস না। হ্যাঁ, হ্যাঁ। মানে হ্যাঁ, ইভেন ঠিক আছে, পাইলে একটা পাইলে তো খুবই ভালো যে আচ্ছা আমি আরো কয়েক বছর পাইলাম। হ্যাঁ, এটা একটা গিফট আকারে পাওয়া যেতে পারে কাইন্ড অফ। গিফট, হ্যাঁ, বাট সেটাই। এটা আসলে মানে ওইটা হ্যাঁ, এই টাইমলাইন এর ভিতরেও তবু নিজেকে আসলে প্রিপেয়ার করতে হবে আরকি। তো সেটাই, না হলে সেটাই, খুবই সেটাই, সেটাই। বিপদ। হ্যাঁ, কারণ হুম, আমরা এখনো ধরো আমরা এখনো এটাকে বলে এপিআই আরকি, অ্যাক্টিভ হুম, ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যে এই ওষুধগুলা আমরা আমাদের দেশে ফর্মুলেট করি, হুম, কিন্তু এখনো সিনথেসিস মোর দ্যান 90% কোম্পানি এখনো নিজেরা সিনথেসিস করে না। হুম, হ্যাঁ, হুম, ওরা যেটা করে ইন্ডিয়া চায়না থেকে ওটা ইম্পোর্ট করে নিয়ে আসে, দেন হুম, হচ্ছে ফর্মুলেট করে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আগাচ্ছে আমাদের অনেক, আমাদের কোম্পানিগুলো যে কিছু করতেছে না হুম, তা না, তারা অবশ্যই অনেক কাজ করতেছে, কিন্তু আরো বেশি হওয়া দরকার আর কি, মানে হুম, হুম। আরো এক্সটেন্সিভলি কাজ হওয়া দরকার। এখন যে হ্যাঁ, এটা লেভেলে যদি আছে। আমি একটু এটা যদি আমি একটু সরাসরি বলি, যদি আলোচনা অন্যদিকে যাইতেছে, আমি এই কোয়েশ্চেনটা করে আমি আর হ্যাঁ, যাব না ওইদিকে। হ্যাঁ, সেটা হলো যে আ এটার প্রবলেমটাকে যদি আমরা অনলাইনে টানা তো যাবে না। কারণ প্রবলেম তো আসলে অনেক জায়গায়। তো অনেক জায়গায় প্রবলেমটা সেটাই। কি এরকম যে আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা চিন্তা করতে পারতেছে না বা তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না এইটা? নাকি আসলে আমাদের অবকাঠামোগত কিছু প্রবলেম আছে আরকি এরকম? মানে নাকি ইন্টারেস্টটাই নাই আমাদের এখানে? মানে জিনিসটা কোন সব জায়গায় দিক থেকে আমরা এটা পুরো একটা ইকোসিস্টেমের ব্যাপার। হ্যাঁ? আমাদের আচ্ছা। ইকোসিস্টেমটাই ঠিকমতো এখনো হচ্ছে না। হ্যাঁ? ওকে। একদিকে আমরা স্কিলড মানুষজন তৈরি করতে পারতেছি না ইউনিভার্সিটিতে। যারা হুম, হচ্ছে হুম, হয়তো এই যাদের একটা হুম, মানে হুম, ধরো কেউ আন্ডারগ্রেড কমপ্লিট করলো কেমিস্ট্রি থেকে। হ্যাঁ? হুম, হুম, আমরা কি সেই কেমিস্ট্রির আন্ডারগ্রেডটাকে ইনাফ ট্রেইন করতে পারতেছি কিনা যে সে একটা ড্রাগ সিনথেসিস করতে পারবে। হ্যাঁ? পারতেছি বা না। তাকে হুম, আমরা হায়ার করতে পারবো। হ্যাঁ? বা হুম, হচ্ছে তার কোর্স গুলাতে সে আসলে এই জিনিসগুলো শিখতে পারতেছে কিনা, বা হুম, সে হুম, তোমার হচ্ছে, এবং হুম, সে যদি পাস করলো তখন তখন সে আসলে হুম, কোথায় যাবে, এই হুম, আমাদের ইন্ডাস্ট্রি গুলোতে এখনো হুম, ধরো এইরকম একটা মাইন্ডসেট আছে যে ফার্মাসিউটিক্যাল মানেই হচ্ছে এটা, এখানে শুধু ফার্মাসিস্টরা কাজ করবে বা যারা হুম, হুম, ফার্মাসি পড়ে আসছে তারা কাজ করবে, কিন্তু হুম, তুমি এখানে দেখো যে সব রিসার্চ করতেছে কেমিস্ট্রির লোকজন। হ্যাঁ, আচ্ছা। মানে এবং হুম, আসলে বর্ডার নাই, ফার্মাসির হুম, একরকম স্কোপ, কেমিস্ট্রির একরকমের স্কোপ, সবাই মিলে বায়োলজি, হুম, ফিজিসিস্ট হুম, সবাই মিলে, কম্পিউটার সায়েন্টিস্ট সবাইকে একসাথে কাজ করতে হয় ড্রাগ ডিসকভারিতে। হ্যাঁ, হুম, ড্রাগ হুম, ডিসকভারি হচ্ছে একটা খুবই ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। ঠিক আছে? হুম, হুম, সো এখানে হচ্ছে তোমার এই স্কোপটা মানে এই মাইন্ডসেটটা থেকে বের হয়ে আসতে হবে যে আমি ফার্মাসি না পড়লে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু করতে পারবো না। এটা সম্পূর্ণ একটা হুম, ভুল ধারণা। হুম, হ্যাঁ, এই হুম, ধারণাটা আমাদের দেশে হয়তো এখনো আছে। আমি অনেক থেকেই হুম, শুনি হুম, যেটা খুবই, মানে এখানে যখন কেউ আসে তখন এখানে যখন কাজ করে তখন তার কাছে হুম, এটা খুবই হাস্যকর মনে হবে। হুম, কিন্তু আমাদের হুম। দেশে হয়তো এখনো এই কনসেপ্টটা আছে যে শুধু ফার্মাসিস্টরাই ফার্মাসিউটিক্যাল এ কাজ করতে পারবে। হ্যাঁ, আমরা এখানে যে দেখি যে ফার্মাসিউটিক্যালস এ আমি আমার ফ্রেন্ডদেরকে দেখছি বা মানে সিনিয়রদেরকে দেখছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনেকে ফার্মাসিউটিক্যালস এ জব করতেছে। দেন ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে করতেছে। কেমিস্ট্রি থেকে যদিও পরে কিউএ কিউসি তে গিয়ে করতেছে আরকি। কিছু, কিছু হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, করতেছে এরকম। হ্যাঁ, তো মানে হচ্ছে বাট ড্রাগ ডিসকভারির মতো ফিল্ড গুলো আমার মনে হয় এখনো আসলে এটা মানে ওইভাবে আনএক্সপ্লোরড তৈরি আরকি। হয়নি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, এরা মানে কাইন্ড অফ এরকমই পড়ে আছে। তো এই জায়গায় সেটাই। আসলে এই জায়গায় কাজ করার জন্য কি ভাই, আপনারা যেভাবে যখন কাজ করেন, আপনার প্রফেসর যখন হ্যাঁ, কাজটা করতেছেন, হ্যাঁ। তখন ও কি আসলে মানে পার্সোনাল ফান্ডিং এ করে নাকি গভর্নমেন্ট আগায় আসে নাকি জিনিসটা কিভাবে কাজ হয়? জাস্ট একটু হ্যাঁ, জানি যে জাস্ট হ্যাঁ, মেসেজটা দিতে সব যাচ্ছি মানুষকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, এখানে সব রকমের, যেমন ধরো ইউএসএ তে ইন্ডাস্ট্রি গুলা অনেক টাকা স্পেন্ড করে তোমার হচ্ছে রিসার্চে। হ্যাঁ, যেমন ধরো হুম, বড় বড় কোম্পানি যারা আছে, আমি নাম হুম, না নিয়ে বলি যে ধরো অনেক বড় একটা কোম্পানি, তারা হচ্ছে হুম, ডেইলি $1 মিলিয়ন ওদের আর&ডি কস্ট, ওকে। প্রতিদিন $1 মিলিয়ন। হ্যাঁ, হ্যাঁ, এই লেভেল ওরা এক্সপেন্ড করে, তাহলে ওরা হুম, হুম, ৩৬৫ দিনে $৩৬৫ মিলিয়ন ওরা খরচ করে শুধু হুম, রিসার্চ হুম, এন্ড ডেভেলপমেন্টে। হুম, হ্যাঁ, মানে হুম, অন্য লেভেলের, তুমি এটা কল্পনা করতে পারবে না যে আমাদের দেশে এইটার ধারে কাছেও কিছু হচ্ছে। হুম, হ্যাঁ, হুম,
এবং হচ্ছে গভর্নমেন্টের এখানে অনেক ইনিশিয়েটিভ আছে, গভর্নমেন্ট অনেক ফান্ডিং দেয়। হ্যাঁ, আমাদের এনআই, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, অনেক রকম ফাউন্ডেশন আছে, ওরা টাকা দেয়। এবং হচ্ছে অনেক অ্যাঞ্জেল ইনভেস্টর আছে যাদের হচ্ছে অনেক কোটি কোটি টাকা। হ্যাঁ, এবং এই টাকাগুলো তারা হচ্ছে বিভিন্ন স্টার্টআপ কোম্পানিতে ইনভেস্ট করতেছে এবং দিয়ে জাস্ট চালায় রাখতেছে, ধরো 10 বছর 20 বছর লাগতেছে। হ্যাঁ, তারপর যে হয়তো একটা ড্রাগ ক্লিনিকে আসলো, এফডিএ অ্যাপ্রুভড হইলো। হ্যাঁ, কিন্তু এই সাকসেস রেট অনেক কম, ধরো 10%। 90% ফেল করবে, কিন্তু তাও ওদের এত টাকা যে তারা তোমার ইনভেস্ট করতে পারে। তো এই জিনিসটাও দরকার। আমাদের দেশেও হয়তো অনেক কোটিপতি আছে যারা হচ্ছে অনেক কিছুতে বিলাসিতায় হয়তো খরচ করতেছে, কিন্তু এই ড্রাগ ডিজাইন বা ড্রাগ ডিসকাভারি এমন একটা ফিল্ড যেখানে হচ্ছে এই টাকাটা খুব দরকার। হ্যাঁ, এটা কিন্তু সহজ না, এটা যে খুব কম খরচে করে ফেলা যাবে তা না। হ্যাঁ, কিন্তু টাকার খুবই দরকার। তো এই বাংলাদেশে এই জায়গায় আমার মনে হচ্ছে জিনিসটা এরকম কিনা যে আমাদের এখানে যে রিসার্চটা যে কখনো একটা মানে মানে কি বলে এটাকে রেভিনিউ দেওয়ার মতো একটা প্রজেক্ট বা এরকম কিছু, এইটা মনে হয় এখনো মানে ওরকম করে মানুষের কাছে জানা না, বা আমাদের স্যাররাও বা সামনে এই জিনিসটা প্রকাশ করা হয়নি আর কি। মনে হয় যে হ্যাঁ, রিসার্চার এটা মানে আছে না, যে রিসার্চারটা মনে হয় না খেয়ে থাকে আর কি। এটা রিয়েলাইজ করতে, যেমন যেমন ধরো ওই যে আমার সুপারভাইজার, তার বয়স এখন প্রায় 80-র কাছাকাছি। হ্যাঁ, এবং সে হচ্ছে রিসেন্টলি এই যে এই বছর তার জীবনের উপার্জনের $100 মিলিয়ন ও পারডুকে ডোনেট করে গিয়ে ও একটা ইনস্টিটিউট বানাইছে, লাও ইনস্টিটিউট ফর থেরাপিউটিক্স। হ্যাঁ, এবং হচ্ছে এই বছর $20 মিলিয়ন দিছে, ও আগামী 5 বছর ধরে 20 মিলিয়ন করে, টোটাল $100 মিলিয়ন ওর জীবনের সব সম্পত্তি ও পার্ডু ওর এই নিজের ইনস্টিটিউটকে দিয়ে যাচ্ছে। এই ইনস্টিটিউটের কাজ হবে, ওর যে আইডিয়া গুলা নিয়ে ওর ল্যাবে কাজ হচ্ছে সব তো এখনো ক্লিনিকে যায় নাই, তো যা এখন আছে ওইগুলোকে আস্তে আস্তে ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে নিয়ে যাওয়া এবং নতুন গবেষণার উদ্যোগকে ফান্ড করা। তো এই যে দেখো, উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি চাইলে পারতো সবকিছু ভুলে যেতে, উনি নিজেই খেয়ে নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে, ওনার 6 জন ছেলে মেয়ে আছে, ঠিক আছে, ওদেরকে বিদায় দিয়ে চলে যেতে পারতো এই সম্পত্তি, তাই না? কিন্তু ওনার এই যে এত $100 মিলিয়ন আছে, উনি এই টাকাটা দিয়ে যাচ্ছে একটা ইনস্টিটিউটকে। এই জিনিসগুলো আমাদের দেশে দরকার। যেমন ধরো তুমি এখানে ইউনিভার্সিটি, যেমন আমাদের পার্ডু ইউনিভার্সিটিতে যদি দেখো, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, এবং প্রত্যেকটা বিল্ডিং কোনো না কোনো অ্যালামনাই বানাই দিছে। যে এবং নাম দেখবা যে অমুক অমুক ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, অমুক ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, প্রত্যেকটা বিল্ডিং কোনো না কোনো অ্যালামনাই বানাই দিয়ে গেছে। এরা কারা? যারা কোনো এক সময় পার্ট থেকে পাস করছে, তারা এখন বিলিয়নিয়ার এবং তাদের অনেক টাকা, তাদের কাছে এই কয়েক $1 মিলিয়ন দিয়ে দেওয়া একটা বিল্ডিং এর জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? এই ব্যাপারগুলো আছে। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে দেখো কয়জন অ্যালামনাই একটা বিল্ডিং বানায় দেয়। হ্যাঁ, বানায় বেশ কয়েকটা, যেমন মৎস্য বিজ্ঞানের একটা ভবন আছে যেটা একজন অ্যালামনাই প্রফেসরের আই থিংক বানানো। তো এরকম মানে এই জিনিসগুলো আরো দরকার, যে অ্যালামনাইদেরকে চিন্তা করতে হবে আমরা কিভাবে আমাদের ইউনিভার্সিটিকে আগায় নিতে পারি। হ্যাঁ, কিভাবে আরো সমৃদ্ধ করতে পারি। অ্যাজ এ হোল আমরা যদি বলি, যেহেতু আমরা স্টুডেন্টদের সাথে আমার কানেকশন আর কি, ওই জায়গা থেকে যদি বলি, অ্যাজ এ হোল স্টুডেন্টকে দোষ দিয়ে তো কিছু লাভ নেই, যে তুমি আসলে পারতেছো না, ব্যাপারটা আসলে এইটা তো না, মানে এইটা তো পারা না পারার ব্যাপারটা তো পরে, ও তো নিজেকে প্রুফ করার জন্য জায়গাটায় দাঁড়াইতেই পারেনি আর কি। যে সে আসলে যে আন্ডারগ্রেডে কতটুকু শিখছে, ওইটুকু আসলে যে প্রুফটা করবে, কোনো কোম্পানি বা কোনো ইনভেস্টর আসেও নাই, এই মডেলটাও আসে নাই। তো আমি চাইবো যে অবশ্যই যদি বাংলাদেশে আসে এইটা, আসলে যদি কোনো আসলে কোনো সুযোগ মনে হয় নাই, যদি ড্রাগ ডিসকভারির জায়গায় যদি চিন্তা করে দেখি আর কি, যে অবস্থার কথা আপনি বললেন, এটা কিন্তু আসলে একটা অ্যালার্মিং জিনিস। এই জায়গা থেকে আসলে অবশ্যই আসা উচিত, খুবই রিসেন্ট টাইমে আসা উচিত। অবশ্যই অবশ্যই। এবং এই উদ্যোগগুলো মানে, এবং তুমি যদি দেখো এখন দেশের বাইরে ইউএসএ তে বা ইউরোপে, অস্ট্রেলিয়াতে, জাপানে, কোরিয়াতে বাংলাদেশি প্রচুর ভালো ভালো ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট আছে, ইনক্লুডিং মি। হ্যাঁ, এরকম আরো অনেকেই আছে। যেমন ধরো আমাদের খুব প্রিয়, তোমার আগের এপিসোডে আসছিল রাফুল আলম ভাই। হ্যাঁ, উনি কিন্তু একটা বিশাল আইকন ড্রাগ ডিসকভারিতে। হ্যাঁ, তো এই ওনার মতো মানুষকে আমাদের দেশ নিয়ে যাওয়ার জন্য ওনাকে সে স্কোপটা দিচ্ছে কিনা, হ্যাঁ, এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, তাই না? ওনাকে ওনাকে যদি আমরা এরকম একটা ইনস্টিটিউট বানানোর জন্য আমরা যদি বলতাম না 100 কোটি টাকা, হ্যাঁ তুমি একটা ইনস্টিটিউট বানাও, বিশাল একটা ইনস্টিটিউট হইতো, ওখান থেকে অনেক ইম্প্যাক্টফুল কাজ হতো। হ্যাঁ, উনি এমন একটা মানুষ যার কাজ নোভার্টিস হচ্ছে $2.5 বিলিয়ন কিনে নিছে ওনার আগের কোম্পানিতে যখন উনি কাজ করতেন। হ্যাঁ, তো এইরকম অসংখ্য মানুষ আছে যারা খুব মানে ব্রেক থ্রু ডিসকভারি করে যাচ্ছে, যারা জানে কিভাবে একটা ড্রাগকে আইডিয়া থেকে মার্কেটে নিয়ে আসতে হয়। কিন্তু এই মানুষগুলোকে আমাদের সরকার কি টাকা দিবে কিনা, হ্যাঁ, বা তাদেরকে আমরা আনার কোনো উদ্যোগ নিচ্ছি কিনা, যে আসো, যে কারণ এই মানুষগুলো হচ্ছে কাজ পাগল মানুষ। তুমি যদি ওদেরকে বিউরোক্রেসি দিয়ে, ক্ষমতা দিয়ে পলিটিক্যালি কন্ট্রোল করতে চাও, কোনোদিন পারবা না, এবং ওরা কোনোদিন যাবেও না ওইসবের ধারে কাছে। ওদেরকে ফুল স্বাধীনতা দিতে হবে কাজ করার জন্য।
তো হুম, আমাদের হুম, দেশ এই স্বাধীনতাটা দিতে পারবে কিনা। হ্যাঁ, হুম, এটাই হুম, হুম, এটাই দরকার যে আমি তোমাদের জন্য ফান্ডিং এর ব্যবস্থা করে দিলাম, তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি কাজ হুম, করো। হ্যাঁ, অবশ্যই হুম, হুম, জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে, হুম, হুম, এবং এইসব মানুষ জবাবদিহিতা করতে খুবই পছন্দ করে। যারা হুম, আমরা হুম, সায়েন্টিস্ট, মানুষকে হুম, জবাব দিতে অনেক পছন্দ করি, এটাই এভাবে হুম, আমরা হুম, ট্রেন, তাই না? হুম, তো হুম, ওই ইকোসিস্টেমটা তৈরি করতে হবে, এবং এরকম একটা মানুষকে যদি আমরা আনতে পারি, ওই মানুষটা হুম, আরো কত কত স্টুডেন্টকে ট্রেন করতে পারবে। তুমি চিন্তা করো, হুম, ধরো রকুল হুম, আলমের মতো একটা মেডিসিনাল কেমিস্ট, উনি যদি হুম, দেশে যায়, হুম, হুম, উনি যদি 10টা স্টুডেন্টকে হায়ার করে ওনার সাথে সিনথেসিস করার জন্য, তাহলে true, তারা কি পরিমাণ শিখতে পারবে, তাই না? যদি হুম, 1 মাস কাজ করে, 6 মাসও কাজ করে, ওরা যা হুম, শিখতে পারবে, তুমি হচ্ছে কোনোভাবে হুম, ওদেরকে এই সেম ট্রেনিংটা দিতে পারবে না। তো হুম, এটা এই গ্যাপটা আমাদেরকে ফিল আপ করতে হবে, যে অনেক হাই লেভেল সায়েন্টিস্ট বা থট লিডার্স সারা হুম, পৃথিবীব্যাপী আছে, ওদেরকে হুম, আমরা কিভাবে আমাদের দেশে এনে আমাদের ছেলে মেয়েদেরকে হুম, তোমার ট্রেন করার জন্য ইউজ করতে পারি। হ্যাঁ, হুম, হুম, তো এই বুঝতে জিনিসগুলো পারছি। নিয়ে ভাবতে হবে, এটা আমাদের দেশের গভর্নমেন্টকে ভাবতে হবে, পলিসি মেকারদের ভাবতে হবে, যে এই যে এত রিসোর্স, এত ব্রিলিয়ান্ট মাইন্ডস সারা হুম, পৃথিবীতে ছড়ায় আছে, ওদেরকে আমরা কিভাবে একটা সুযোগ করে দিতে পারি। হ্যাঁ, এবং হুম, হুম, আমি তোমাকে একটা এক্সাম্পল হুম, দেই। ধরো উনি এমন একটা ড্রাগ নিয়ে কাজ করছে, এটা হচ্ছে একটা রেয়ার ডিজিজের ড্রাগ। হ্যাঁ, স্পাইনাল হুম, মাসকিউলার অ্যাট্রফি, এসএমএ। এটা হচ্ছে হুম, বাচ্চাদের হয়, এবং তাদের মাংসপেশি ঠিকমতো গ্রো করে না, তাদের হুম, অনেক পেশিতে বিকৃতি হয়, এবং তারা হচ্ছে হুম, তোমার একসময় মারা যায়, বেশি দিন বাঁচে না। তো এই হুম, এসএমএ একটা রেয়ার ডিজিজ, এই রেয়ার ডিজিজ নিয়ে বাংলাদেশে তোমার অনেক পেশেন্ট আছে বর্তমানে। 60 জনের মতো আছে, টোটাল হুম, 160 জনের মতো ছিল, তার মধ্যে 100 জন প্রায় মারা গেছে, এখন 60 জনের মতো আছে, এবং হুম, আরো অনেক আছে যারা আনডায়াগনোজ। কারণ আমাদের দেশে এটাও আরেকটা প্রবলেম, যে আমার যে এই রোগ হয়েছে, ম্যাক্সিমাম হুম, মানুষ এটা হয়তো জানেই না। হয়তো গ্রামে true, গঞ্জে বাচ্চারা মারা যাচ্ছে, হ্যাঁ, হয়তো হুম, তারা ভাবছে অন্য কিছু, কিন্তু এটা যে আসলে একটা হুম, জেনেটিক ডিজিজ এটাই হয়তো জানে না। তো হুম, এই হুম, জেনেটিক ডিজিজের একটা স্মল মলিকিউল আছে, ওই স্মল হুম, মলিকিউল হচ্ছে, ধরো ওই ভাইয়া আগে যে কোম্পানিতে চাকরি করতো ওই কোম্পানিতে তৈরি হয়েছে, এবং উনি নিজেও এটা বানাইছে। হ্যাঁ, বা এটার আচ্ছা, মতন হুম, বানাইছে। তো এবং এই মলিকিউল বানানো খুবই সহজ, খুবই অল্প টাকা হুম, খরচ। হ্যাঁ, কিন্তু হুম, এটা বিক্রি হয় ধরো এক বোতলের দাম কয়েক লাখ হুম, টাকা। হ্যাঁ, ওকে, যেটা হচ্ছে হুম, মানুষ অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু ধরো হুম, আমাদের দেশে যদি আমরা চাই, আমরা কিন্তু এরকম হুম, ড্রাগ বানাইতে পারি, অনেক কম খরচে হুম, বানাইতে পারি। হ্যাঁ, ধরো হুম, ওনার হুম, মতো মানুষকে যদি আমি, আমার কাছে যদি অনেক টাকা থাকে, আমি ওনাকে বলবো যে এই যে ভাই নেন, আপনাকে 10 কোটি টাকা দিলাম, আপনি হুম, দেশে এসে এই ড্রাগটা বানায় দেন, এবং হুম, এই ধরো যে ড্রাগ আমার কিনতে কোটি কোটি টাকা লাগতো, হ্যাঁ, হুম, হুম, ড্রাগের সেটার জায়গায় আমি হচ্ছে খুব কম খরচে ওই ড্রাগটা আমাদের দেশে তৈরি করতে পারি। এটা হুম, পসিবল। হুম, হুম, কিন্তু হুম, হচ্ছে কেউ কি এটা নিয়ে ভাবতেছে? আমরা হয়তো ভাবতেছি ওকে আমার এত কোটি টাকা লাগবে, এটা দিয়ে আমি ওরকম বড় কোম্পানি থেকে ড্রাগ হুম, কিনে হুম, নিয়ে আসবো। কিন্তু হুম, আসলে হুম, কেউ কি এভাবে ভাবতেছে কিনা যে আমরা দেশে এটা বানাইতে পারি না? হ্যাঁ? হুম, তো এই জিনিসগুলো না, নিয়ে আমাদের ভাবতে হবে আরকি। এটা আসলে মানে সত্যি কথা বলতে যে এর একটা ভিশনারি মানুষ খুব ইম্পোর্টেন্ট। কারণ অনেক দূর হ্যাঁ, দেখে ভীষণ কাজটা করতে হবে। এন্ড এটা যে বিষয়টা যদি এস্টাবলিশ যদি হয়ে যায় সামহাউ এই কাজটা, তাহলে যে এটার প্রসপেক্ট টা কতদূর? দ্যাটস ওয়াই তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো আসলে অনেক দূর আগায় গেছে অনেকগুলো কারণে। তার মধ্যে এটাও একটা কারণ আরকি এরকম। তো যাই হোক আমরা তো অনেকগুলো আলোচনাই করলাম। সেটা হচ্ছে আমরা আলোচনা করলাম হচ্ছে আপনার এই মেডিসিনের নোবেলটা এই ব্যাপারটা নিয়ে। তার মধ্যে আমরা বেশ কিছু জিনিসপত্র আলোচনা করছি। এবার যদি আমরা কেমিস্ট্রির পার্টের দিকে যদি আসি, কেমিস্ট্রিতে এবার নোবেল পাইছে হচ্ছে যে মফ বলি আমরা যেটাকে, যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এই জায়গাটার থেকে। সো এটা তো নিঃসন্দেহে একটা ভালো জিনিস বা সুন্দর একটা জিনিস আরকি এই জায়গাটা থেকে। তো মানে এইটা আসলে ভাইয়া কোন ফিল্ডে বা কোন জায়গায় কাজ করে বা কিভাবে কাজ করবে আরকি? আপনি যদি একদম খুবই হ্যাঁ, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা হুম, মলিকুলার আর্কিটেকচার। হ্যাঁ, যেমন হ্যাঁ, ধরো আমরা কত সুন্দর সুন্দর বিল্ডিং বানাই, কাঠের হুম, বাড়ি, ইটের বাড়ি, হুম, বিভিন্ন রকমের বাড়ি, গ্লাস হুম, দিয়ে বাড়ি। হ্যাঁ, অনেক হুম, রকমের আর্কিটেকচার, আমরা কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখি। এরকম হুম, মলিকুলার লেভেলেও আর্কিটেকচার আছে। হ্যাঁ, যে তুমি ওকে, বিভিন্ন ডিজাইনে মলিকিউল বানাইতে পারো। তো হুম, হুম, এরা যেটা করলো, এই যে তোমার ওমর ইয়াগি এবং সুসুমু কিতাগাওয়া এবং রিচার্ড রবসন, ওনারা হুম, যেটা করছে, ওনারা একটা খুব হুম, নভেল, খুব নতুন রকমের একটা আর্কিটেকচার ওনারা ডিজাইন করলো, যেখানে হুম, হচ্ছে মলিকিউল ঢুকে যেতে পারে, ঢুকে তারা হুম, কোন একটা রিঅ্যাকশন করতে পারে, আবার ওখান হুম, থেকে বের হয়ে আসতে পারে। সো ওইটা, হুম, এবং ধরো ওই আর্কিটেকচারটা এমন যে ওখানে যখন কোনো একটা গ্যাস ঢুকে তখন ওটার হয়তো শেপ চেঞ্জ হয়, এবং হুম, গ্যাসটা যখন বের হয়ে যায় তখন শেপ আবার আরেক রকম হয়ে হুম, যায়। হুম, হুম, খুবই ফ্লেক্সিবল, সফট একটা ম্যাটেরিয়াল। হ্যাঁ, এবং হুম, হচ্ছে ধরো এটার অনেক রকমের অ্যাপ্লিকেশন, যেমন ধরো আহ ও মরিয়াগি এটা নিয়ে কাজ করছে, যে উনি অ্যারাইজোনাতে কাজ করে, তো অ্যারাইজোনা তো মরুভূমি। হ্যাঁ,
তো ওই মরুভূমির বাতাস, ওই বাতাসের মধ্যে পানিও আছে। সো ওই মরুভূমিতে কিসের পানির সংকট, সো তুমি বাতাস থেকে পানি আইসোলেট করতে পারো কিনা। হ্যাঁ, তো উনি, এবং এটা উনি করে দেখাইছে, এটা উনি পাবলিশ করছে। তোমার হচ্ছে উনি এরকম মলিকিউল স্ট্রাকচার ডিজাইন করছে, একটা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে এই ডেজার্টের বাতাস নিতে পারে, বাতাসটা এটার ভিতর দিয়ে যায়, এবং বাতাস যখন এটার ভিতর দিয়ে যায় ওখানে ওয়াটার মলিকিউলটা ট্র্যাপ হয়ে যায়। আচ্ছা। এবং সকালবেলা যখন আবার তোমার সূর্য উঠলো, তখন হচ্ছে ওইটা স্ট্রাকচার চেঞ্জ করে ওই ডিফারেন্ট টেম্পারেচারে আবার ওই মলিকিউলটা বের করে দিতে পারে। হ্যাঁ, তার মানে তুমি একটা মলিকুলার স্ট্রাকচার ইউজ করছো, যেটা দিয়ে তুমি বাতাস থেকে পানি নিয়ে পানি ডেলিভার করতে পারো। তোমার পানির সমস্যার সমাধান মরুভূমিতে, তাই না? এটা নিয়ে কাজ হচ্ছে, এবং এটা ইভেন কমার্শিয়ালাইজ করারও চেষ্টা চলতেছে। তারপর তুমি ওয়াটার পলিউশন, ধরো আমাদের বুড়িগঙ্গা নদীতে কত পলিউশন, আমাদের কত নদীতে কত পলিউশন, এই পলিউটেন্ট ম্যাটেরিয়াল গুলা তোমার হচ্ছে ট্র্যাপ করতে পারে এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক দিয়ে। হ্যাঁ, তুমি যদি ওয়াটার পিউরিফিকেশনের জন্য এই ম্যাটেরিয়াল দিয়ে ফিল্টার বানাইতে পারো, ঠিক আছে? হচ্ছে ধরো টক্সিক অনেক গ্যাস প্রডিউসড হয়, ঠিক আছে, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং, সো ওখানে তুমি এসব মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারো এই টক্সিক গ্যাস অ্যাবজর্ব করার জন্য। তো মানে এটা একটা জালের মতো, তুমি মাছ ধরার কথা চিন্তা করতে পারো, যে মাছ ধরার জন্য বিভিন্ন মাছ ধরার জন্য বিভিন্ন রকমের জাল আমরা ডিজাইন করি। এটা একটা মলিকুলার জাল আর কি। হ্যাঁ, যে জাল দিয়ে তুমি হচ্ছে যা খুশি তোমার ট্র্যাপ করতে পারো। তো এটা একটা বিশাল বিশাল একটা আবিষ্কার, এবং হচ্ছে এটার পিছনে এই গ্রেট মাইন্ড এরা কাজ করছে। এবং আমি খুবই লাকি যে সুসুমু কিতাগাওয়া, যিনি, ওনার সাথে আমার দেখা হয়েছিল 2017 সালে হায়দ্রাবাদে। আমরা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ক্রিস্টালোগ্রাফির একটা কনফারেন্স ছিল, তো ওই কনফারেন্সে হচ্ছে আমি গেছিলাম ভলান্টিয়ার হিসেবে। তো ওখানে উনি প্লেনারি স্পিকার ছিল আর কি। তো ওনার সাথে দেখা, এবং হচ্ছে, এবং ওখান থেকে একটা ইন্সপায়ারিং ঘটনা বলি, সেটা হচ্ছে আর একটু পিছনে যাই, যে আমি কিভাবে ওই কনফারেন্সে গেলাম। এটা একটা খুব ইন্সপায়ারিং ঘটনা হতে পারে, যে একদিন আমি শাহবাগ মোড় থেকে রিক্সা নিলাম ক্যাম্পাসে যাওয়ার জন্য। আমার ক্লাস আছে, ধরো সকাল 8টায় ক্লাস। তো আমি ক্যাম্পাস যাচ্ছি, তো আমি যখন ওই অ্যাটমিক এনার্জি কমিশনের সামনে দিয়ে যাচ্ছি, তখন আমি একটা ব্যানার দেখলাম, এবং ওই ব্যানারে দেখলাম মানে একজন স্পিকার হচ্ছে গৌতম দেসিরাজু। হ্যাঁ, তো ইউনিয়ন অফ ক্রিস্টালোগ্রাফির প্রেসিডেন্ট। তো এবং ওনাকে আমি আরেকভাবে চিনি, আমি তখন রেড গ্রিন রিসার্চ সেন্টারে কাজ করতাম, এবং আমরা হাইড্রোজেন বন্ডিং নিয়ে একটা রিসার্চ কাজ করতাম। এবং ওটা পড়তে গিয়ে, তো ইউপ্যাক, যেটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তো ওদের একটা হাইড্রোজেন বন্ডের ডেফিনিশন আছে। তো ওই ডেফিনিশনের একজন অথর হচ্ছে গৌতম দেসিরাজু। তো যেহেতু আমি ওনার ওই পেপারটা পড়ছি, ওই ডেফিনিশন পেপারটা, তো আমি যখন এভাবে রিক্সা থেকে তাকাইলাম, আমি তখন, আরে ওনাকে তো আমি চিনি, আমি তো ওনার পেপার পড়ছি। হ্যাঁ, তখন আমি কি করলাম, রিক্সাকে ওখানে থামাইলাম, থামাই তারপর আমি জানতাম না যে ওই দিন ওখানে কনফারেন্স আছে বা হচ্ছে। হ্যাঁ, তখন আমি সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়ি। তখন হচ্ছে আমি গেলাম ভিতরে, যাই দেখলাম আচ্ছা ওটা আসলে আমাদের ডিপার্টমেন্টের লোকজন সবাই আছে, স্যাররা আছে। তারপর হচ্ছে, এবং গৌতম দেসিরাজু ওখানে একটা লেকচার দিল, অসাধারণ, উনি খুবই ধন্যবাদ। হ্যাঁ, তারপর হচ্ছে, তো পরে লেকচার যখন শেষ হলো, আমি বাইরে এসে দাঁড়াইলাম, তখন ভাবলাম যে আচ্ছা স্যারের সাথে একটু পরিচিত হওয়া যায়। উনি মানে আমি আসলে খুবই অ্যাপ্রিশিয়েট করি ওনাকে। তারপর হচ্ছে উনি যখন বাইরে আসলো, তখন আমাদের আরেক স্যার ছিল, উনি বললো যে এই এক কাজ করো, উনি আমাকে চিনতো, আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র, ওনার ক্লাস করতাম। উনি বললো যে তুমি ওনারা একটু কফি খেতে চাচ্ছে, একটু যাও ক্যাম্পাসটা ঘুরে দাও। আর ওনারা হচ্ছে ওই যে তোমার এই সত্যেন বোসের অফিসটা দেখবে, হ্যাঁ, ফিজিক্স ডিপার্টমেন্টে, আর হচ্ছে একটু কফি খাবে, তো তোমরাই ওনাদেরকে একটু ঘুরে আনো। তারপরে আমি আর আমার কয়েকজন বন্ধুরা মিলে আমরা হচ্ছে ওনাদেরকে ক্যাম্পাসটা ঘুরে দেখাইলাম। এবং আমি দেসিরাজু স্যারের সাথে একই রিক্সাতে ছিলাম, এবং তো আমাদের সাথে ঘুরতে ঘুরতে ওনার কেন জানি মনে হলো এই ছেলেদেরকে একটু, এই আমাদের একটা কনফারেন্স করতেছি আমরা ইন্ডিয়াতে, হায়দ্রাবাদে, তোমরা ওখানে ভলান্টিয়ার হিসেবে আসো। হ্যাঁ, এবং উনি বললো যে আমরা এরকম ভলান্টিয়ার মেইনলি ইন্ডিয়া থেকে নিচ্ছি, কিন্তু আমি তোমাদেরকেও রিকমেন্ড করবো যে তোমরাও ইন্টারভিউ দাও, অ্যাপ্লাই করো। পরে আমাদেরকে লিংক পাঠালো, আমরা অ্যাপ্লাই করলাম, আমরা সিলেক্টেড হইলাম। বাংলাদেশ থেকে আমরা 3 জন ভলান্টিয়ার হিসেবে গেলাম, আমি, আমার বন্ধু খালিদ বিন ইসলাম, আর হচ্ছে এখন ইনসেপ্টাতে চাকরি করে আমাদের আরেক সিনিয়র ভাই মুমিনুল হক। তো আমরা 3 জন হচ্ছে বাংলাদেশ থেকে সিলেক্ট হই, এবং আমরা ওখানে গেলাম। এবং এই কনফারেন্সটাকে উনি আসলে আমাদের জন্য এত ইন্সপায়ারিং ওয়েতে উনি আমাদের সাথে মানে
ইন্টারেক্ট করছে। তো উনি প্রথম দিন আমরা যখন গেলাম তখন উনি বলতেছিল, ধরো কনফারেন্স কালকে থেকে শুরু হবে, তো আজকে হুম, হচ্ছে আমরা ওনার সাথে দেখা করতেছি। তো হুম, উনি হুম, তখন বলতেছে যে এখানে কোনো নোবেল লরেট এবার নাই। হ্যাঁ, এই হুম, হুম, কংগ্রেসে এই বছর হুম, কোনো নোবেল লরেট নাই। কিন্তু তোমরা এমন অনেকের সাথেই দেখা করবা, হুম, এমন অনেক হুম, মানুষের সাথে এখানে পাবা যারা হচ্ছে হুম, আগামীতে নোবেল পুরস্কার পাবে, খুব গ্রেট। শীঘ্রই পাবে। এটা উনি হুম, বলছিল। এবং হুম, ঠিক তার পরের বছর কেমিস্ট্রিতে নোবেল পাইলো হচ্ছে তোমার ক্রায়োইয়ের জন্য, যে উনিও ছিল আইইউসিআর হুম, কংগ্রেসে। তার কয়েক হুম, বছর পরে যে 2025-এ এসে 8 বছর হুম, পর এই হুম, তোমার সুসুমুকি তাকাওয়া নোবেল পাইলো, হ্যাঁ, মফের জন্য। গ্রেট। হুম, উনিও কিন্তু একজন স্পিকার ছিল ওই হুম, কনফারেন্স। তো এই যে আচ্ছা। বিশেষ, তো উনি হুম, দেখো উনি আইইউসিআর প্রেসিডেন্ট হিসেবে এমন একটা কনফারেন্স ডিজাইন করছে যেখানে উনি সব টপ মাইন্ডদেরকে নিয়ে আসছে, যারা হুম, হুম, তখনো নোবেল পায় নাই কিন্তু কোনো এক সময় পাবে, কারণ তারা অসাধারণ হুম, সব কাজ করতেছে। এবং হুম, ওখানে মানে এই যে ইয়াং স্টুডেন্টদের সাথে তাদের একটা কানেকশনের সুযোগ করে দিছে। এবং হুম, হুম, প্রত্যেকটা সেশন শেষে মানে এটা খুবই ইউনিক। ধরো হুম, আমরা 3টা ছেলে বাংলাদেশ থেকে গেছি, তো উনি হুম, আমাদেরকে স্পিকারদের সাথে পার্সোনালি পরিচয় করাই দিত। এই যে এই ছেলেটা ও এরকম ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে, হ্যাঁ, হুম, 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 তারপর ওর সাথে পরিচয় করাই দিচ্ছে। মানে হুম, এত আমাদেরকে একটা রেসপেক্ট দিছে, আমরা কিন্তু ওনার চেয়ে অনেক অনেক ছোট, খুবই হুম, তুচ্ছ, কিছুই না, হুম, হুম, তাই না? হুম, কিন্তু উনি আমাদেরকে সায়েন্সে মোটিভেট করার জন্য প্রচন্ড একটা ইফোর্ট দিছে বলতে গেলে, অ্যাক্টিভলি। হুম, এবং উনি প্রচন্ড ব্যস্ত থাকতো পুরো কনফারেন্সে, কিন্তু যখনই একটু সময় পেতো আমাদের সাথে কথা বলতো, হুম, ইন্সপায়ার হুম, করতো। হ্যাঁ, এবং এখন খুব ভালো লাগে যে অলরেডি এখন পর্যন্ত আমি 2 জনের সাথে দেখা করছি যে নোবেল পাইছে। ঠিক আছে, তখন আচ্ছা। আমিও ছোট, আমি তখন 3rd ইয়ার আন্ডার গ্রেড কেমিস্ট্রিতে। হুম, হ্যাঁ, হুম, তো এটাই আর কি, যে তোমার আহ হুম, এই যে চোখ কান খোলা রাখা এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি যখন আন্ডারগ্রেড স্টুডেন্ট ছিলাম, আমি যখনই এরকম ইন্টারেস্টিং কোনো সেমিনার হইতো, কিছু হইতো, আমি যেয়ে বসে হুম, থাকতাম। এবং ধরো এর মধ্যে 90% হয়তো খুবই বোরিং। হুম, ওখানে হুম, বসে আমি হয়তো কিছুই শিখি নাই, আমার জীবনে মনেও নাই। পরের দিনে আমি সব ভুলে গেছি। কিন্তু এই যে ধরো এই একটা এর মধ্যে ছিল, এই একটাই কিন্তু আমার একটা লাইফের টার্নিং পয়েন্ট হয়ে গেছে। হুম, হ্যাঁ, হুম, আমার মোটিভেশন, আমার ইন্সপিরেশন অনেক বাড়াই দিছে। এবং আমি হুম, ওই ভলান্টিয়ারিং ইয়েতে তোমার হচ্ছে আমার সাথে ভলান্টিয়ার ছিল এক দাদা, উনি হচ্ছে এখন এই যে কেমব্রিজে তোমার পিএইচডি করতেছে। হ্যাঁ, ওকে, উনি একসময় দেখবা যে নোবেল টোবেল পেয়ে গেছে, ঠিক আছে, বিশাল আচ্ছা। সায়েন্টিস্ট। হুম, হুম, তো হচ্ছে এরকম অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, অনেকের সাথে ইউএসএ তে এসে দেখা দেখা হয়েছে। আমরা হুম, সবাই তখন ভলান্টিয়ার ছিলাম, ফার্স্ট ইয়ার, সেকেন্ড হুম, ইয়ার, থার্ড ইয়ারে পড়তো বিভিন্ন হুম, ইউনিভার্সিটিতে। হুম, হুম, হ্যাঁ, তো এই যে দেখো এই যে একটা অপরচুনিটি, এবং আমি কি এটা টার্গেট করে গেছি? আসলে কিন্তু না। না, আমি হুম, তো আমি তো রিক্সা দিয়ে ক্রস করে চলে যেতে পারতাম। কোনদিন আমার দেশিরাজের সাথে দেখা হইতো না। কোনদিন আমি এই অপরচুনিটিটা হয়তো পাইতাম না। কেন হুম, পাইছি? কারণ ইউ আই ওয়াজ প্রেজেন্ট এট দ্য, আই মিন মানে এটাকে কি বলে, যে হুম, তুমি ওই জায়গায় প্রেজেন্ট থাকা, যে জায়গাতে তোমার জন্য অপরচুনিটিটা ওয়েট করতেছে। হ্যাঁ? হুম, হুম, হ্যাঁ, যে রাইট প্লেস এট দ্য রাইট টাইম। তুমি যদি হুম, থাকতে পারো, হ্যাঁ, হুম, তাহলে দেখবে যে তোমার অপরচুনিটি তোমার কাছে হুম, আসতেছে। হ্যাঁ, এই কারণে হুম, তোমার নিজেকে ওপেন রাখতে হবে। চোখ কান হুম, খোলা হুম, রাখতে হবে। তোমাকে মানে লাভ লসের যদি তুমি খালি হিসাব করো, এই অমুক জায়গায় যেয়ে লাভ কি? অমুক জায়গায় যেয়ে কি লাভ? এখানে গেলে কি? এত লাভ লস চিন্তা করলে তুমি দেখবে যে যারা অনেক বড় সায়েন্টিস্ট তারা লাভ লস চিন্তা করে না। হ্যাঁ, হুম, তারা খুবই ওপেন মাইন্ডেড, এবং তারা খুব ওপেন মাইন্ড নিয়ে সবখানে যায়, সবকিছু হুম, শুনে। তো এইটাই তোমাকে একসময় দেখবা যে তোমার গোলের দিকে নিয়ে হুম। যাচ্ছে। এই আরকি। না, আপনার কথাগুলো শুনতে, শুনতে মনে হচ্ছিল এটা যে গৌতম দেশিরাজু স্যারের স্টুডেন্ট মনে হয় ছিল চিল্লামাল্লা রেড্ডি। হ্যাঁ, হ্যাঁ, সেম। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। একদম উনিও মানে আসছে। সিমিলার স্টোরিটাই আরকি এরকম উনি আমার সাথে মনে হয় রিক্রিয়েট করছে। মানে হ্যাঁ, এই যে জিনিসটা একটা ব্যাপার হলো কি যে ক্যারেক্টার যে আসলে ট্রান্সফার হয় আমার মনে হয় এখন আমি বিলিভ করতেছি একদম প্রফেসর যা যেমনে, যেমনে চিন্তা করতো, যেমনে, যেমনে কাজ করতো উনি ঠিক সেভাবেই আসলে আমাকে ওই সময় ট্রিট করছে। দেন আমি আসলে ওই অপরচুনিটি টুকু পাই। তো আসলে মানে এটা আসলে সবাইকে আমিও কিন্তু নিজে ভাই এটা সবাইকে বলি। চেষ্টা করি আরকি। খুবই লো হ্যাঁ, স্কেলে ছোট, ছোট মানুষদের সাথে কথাবার্তা বা কাজ আমার হয় আরকি। আমি এটা বলার চেষ্টা করি যে আ মানে ঠিক মানুষের সাথে চলতে পারলে ভালো। হ্যাঁ? এটা আসলে যদিও এই কথাগুলো আমাদের ছোটবেলা থেকে সবাই বলছে যে সৎসঙ্গে স্বর্গবাস। এই কথা কিন্তু সত্যি। বাট কোন মোমেন্টে কোন জিনিসটা ক্লিক করে যায় এটা আসলে কেউ ওভাবে বলতে পারে না। এরকম। হ্যাঁ, তো যাই হোক আমরা তো ভ্যাকেন্সিতে এরকম আর কি মানে প্রসপেক্টিভ ফিল্ড আছে। আমরা তো এখান থেকে যা পড়ি সবকিছুতে বুকিশ নলেজ আসলে বইয়ে যা দেখি অতটুকুই। হ্যাঁ? যদিও বইয়ের মধ্যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক কথাটা লেখা ছিল। বাট এই যে হ্যাঁ, দেখেন আপনার কথাগুলো শুনতে, শুনতে আমার একটা যে মনে হচ্ছিল আরকি। প্রত্যেকটা নোবেলের যে সকল কাজ বা প্রত্যেকটা রিসার্চ এর যে সকল কাজ এটা আসলে কমিউনিটি কোন একটা প্রবলেমকে সলভ করছে।
হুম, সো তো এই যে প্রবলেম কোনটা যে আসলে ওটা প্রবলেম, আমাদের প্রবলেম সলভ তো পরে রিসার্চ করে না প্রবলেম সলভ করবো আর কি, বাট এটা যে আসলে একটা প্রবলেম এইটুকু তো আমাদের একাডেমিয়াতে কখনো আসলে শেখাইতো না, বা কখনো আসলে ওই আইসাইটটা ওপেন করার আসলে সুযোগটা আসলে আমরা পাইনি। হুম, এটা কিন্তু একটা বড় প্রবলেম, যে কোনটা প্রবলেম, আসলে এটা প্রবলেম কিনা, তো এটা আমরা বুঝবো আসলে কিভাবে আর কি। মানে ওই পাশটা আপনি এটা কি দেখেন যে ওইখানকার মানুষজন আসলে এটা কিভাবে মানে সলভ করে আর কি, ওইখানকার ইউনিভার্সিটি গুলা বা স্টুডেন্টরা কিভাবে এটাকে পায়, যে কোনটা আসলে প্রবলেম এটা কেন খুঁজে বের করে। হ্যাঁ, এই প্রবলেম খুঁজে পাওয়ার ক্ষেত্রে প্রফেসররা একটা বড় রোল প্লে করে। হ্যাঁ, যে হুম, কারণ ধরো আহ, একটা প্রবলেম আসলে কত বড় প্রবলেম এটা হুম, বুঝার জন্য তোমার ট্রেনিংটাও ওই লেভেলের হতে হয়। ধরো সব লেভেলের মানুষ একটা হুম, প্রবলেমকে একইভাবে রিয়েলাইজ করে না। হ্যাঁ, হুম, এক হুম, একজন এক একভাবে রিয়েলাইজ করে। ধরো একজন যে সিনিয়র প্রফেসর, হুম, উনি হয়তো ওনার লাইফে এত এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছে, উনি একটা প্রবলেমকে যেভাবে রিকগনাইজ করে একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ওইভাবে রিয়েলাইজ করে না। তার কাছে হুম, হয়তো এটাকে অত বড় প্রবলেম মনে হয় না। এই হুম, কারণে এই মেন্টরিংটা দরকার আর কি, যে হুম, যারা এক্সপিরিয়েন্স সায়েন্টিস্ট তারাই এই প্রবলেম গুলোকে, যেমন ধর আমি আজকে যে ফিল্ডে কাজ করি, যে টেকনোলজি নিয়ে কাজ করি, আমি তো এটা ধারে কাছে কিছু জানতাম না আমি যখন এই ল্যাবটাতে জয়েন করছি। হ্যাঁ, হুম, হুম, কিন্তু আমার সুপারভাইজার যখন আমাকে বুঝাইলো যে এই জন্য আমরা এটা নিয়ে কাজ করি, এটা হচ্ছে এই প্রবলেম, তখন হুম, আমার মানে একটা চিন্তার একটা দরজা খুললো, যে ও হুম, আচ্ছা, হ্যাঁ আমি তো এভাবে ভেবে দেখি নাই। হ্যাঁ, হুম, হুম, যেমন ধরো ইনফ্লুয়েঞ্জা, ফ্লু যে একটা প্রবলেম, আমাদের দেশে সর্দি কাশি একটা খুব কমন সমস্যা, এবং হুম, হুম, আমাদের কাছে কখনোই মনে হয় নাই এটাতে মানুষ মারা যাচ্ছে প্রতি বছর, বা এটা এত ডেঞ্জারাস একটা প্রবলেম। লিস্ট আমার দেশে আমি কখনো এটা ফিল করিনি যে সর্দি কাশি এত বড় একটা প্রবলেম হতে পারে, যে সর্দি কাশি হয়েছে আবার ভালো হয়ে যাবে, হ্যাঁ ওষুধ টষুধ খাওয়া ঠিক হয়ে যাবে। কিন্তু এটা যে এখনো একটা এত বড় প্রবলেম আমেরিকাতে, এটা আমি এখানে আসার পরে এই ল্যাবে জয়েন করার পর আমি রিয়েলাইজ করলাম, যে এবং এটার পিছনে মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছে, যে এটাতে আরো বেটার ড্রাগ দরকার। হ্যাঁ, এবং এই ধরো এই একই প্রবলেমকে অনেকে অনেক ভাবে সলভ করে। হ্যাঁ, সব প্রবলেম, এবং সায়েন্স আসলে একটা গ্র্যাজুয়াল প্রসেস আর কি, একদিনে তুমি একদম ব্রেক থ্রু সায়েন্স করে ফেলবে না, খুবই স্টেপ ওভারনাইট সম্ভব না আসলে, হ্যাঁ। ওভার দ্য টাইম। হ্যাঁ, সো মানুষজন আস্তে 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 প্রোগ্রেস করে, কিন্তু এই প্রোগ্রেশনটা চালাইতে থাকতে হবে আর কি, থেমে গেলে হবে না, যে ওকে আমি তো এটা করছি। যেমন ধরো এরকম অনেক জায়গায় শোনা যায় যে ধরো আমাদের দেশে বিশেষ করে, যে সে হয়তো স্ট্যাবলিশ একটা পজিশনে চলে গেলে তার গবেষণা করা বন্ধ করে দিল। হ্যাঁ, 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 এটা হ্যাঁ, খুব একটা রং কনসেপ্ট, যে আমি এখন একটা বড় হম্বিতম্বি প্রফেসর হয়ে গেছি, আমি সব কাজ করা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমি এখন শুধু খাবো আর ঘুমাবো, আর খালি আমার ক্ষমতা খাটাবো। সো এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই যে আমার প্রফেসর, ওনার বয়স প্রায় ৮০-র কাছাকাছি, উনি প্রতিদিন সকাল ৮টার সময় ল্যাবে আসে। হ্যাঁ, এবং হচ্ছে উনি প্রচুর নিজের লাইফকেও এনজয় করে, অনেক জায়গায় ঘুরতে যায়, উনি একটা বিলিয়নিয়ার মানুষ। ঠিক আছে, এবং উনি চাইলে বিলাসিতা করে পুরো জীবন কাটাই দিতে পারতো, বিলিয়ন বিলিয়ন ডলার ওনার কাছে। ঠিক আছে, কিন্তু হচ্ছে উনি এই সব কিছু রিসার্চে ইনভেস্ট করতেছে। উনি এই ধরো ছোটখাটো, আমরা যারা, আমরা ওনার নাতির বয়সী, ঠিক আছে, তো আচ্ছা, আমাদের সাথে উনি যেই সিরিয়াসনেস নিয়ে, যেই ইম্পর্টেন্স দিয়ে ডিসকাশন করে, হ্যাঁ, এবং এখনো মানে কন্টিনিউয়াস কাজ করে, সারাদিন দেখবে মিটিং করতেছে, কাজ করতেছে। হ্যাঁ, এবং ওনার শারীরিক ওনার একটা জেনেটিক ডিজিজ আছে, সো হচ্ছে তাও উনি মানে যেই পরিমাণ অ্যাক্টিভ। হ্যাঁ, মানে এগুলা দেখলে মনে হয় যে ধরো মানে এটা একটা ইন্সপিরেশন আর কি, যে তোমার যত কিছুই তুমি অ্যাচিভ করো না কেন জীবনে, তোমার এই যে কাজ করতে থাকা শেষ নিঃশ্বাস পর্যন্ত, এটা একটা ইন্সপিরেশন। হ্যাঁ, সো এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যতদিন বেঁচে আছো ততদিন, মানে উনি এটা বিলিভ করে, এটা ওনার রিলিজিয়নের মতো, যে আমি যতদিন বেঁচে আছি আমার মানুষকে সার্ভ করে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সবার মধ্যে প্লাস মাইনাস ভালো খারাপ তো আছেই, কিন্তু হচ্ছে এই লেগে থাকা, এই কাজ করতে থাকা, বা তোমার যেটা ভালো লাগে ওটা করতে থাকা, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। যাক ভাই, আমরা তো বেশ বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করছি, এন্ড আসলে নোবেলের এই ব্যাপারটাকে আসলে দেখে খুব ভালো লাগতেছে এখন। আমার আশা করি যে স্টুডেন্টরা যারা শুনছে বা শুনবে, তো তারা আসলে এটা নিয়ে বুঝতে পারতেছে যে আসলে নোবেল আসলে এমনিতেই দেয় না। হ্যাঁ, নাথিং লাইক দ্যাট যে মানে একটা পুরস্কার জাস্ট দেওয়া হয়েছে এমনটা না। এটা আসলে একটা ইন্সপায়ার করে একটা কমিউনিটিকে, যে তোমরা আসলে এমন কিছু কাজ করো যাতে একটা কমিউনিটির জন্য প্রবলেম আসলে সলভ হয় আর কি। তো টু বি স্পেসিফিক, যদি কেমিস্ট্রি, ফিজিক্স বা আমরা যদি মানে মেডিসিনের কথা চিন্তা করে দেখি, জাস্ট এই ৩ টা ফিল্ড যেহেতু আমরা কথা বলতে পারতেছি আমার নলেজ অনুযায়ী। তো ওই মানে জায়গাগুলো আসলে কমিউনিটির বড় প্রবলেমকে আসলে সলভ করে আরকি।
তো প্রবলেম সলভের আগে আসলে প্রবলেমটাকে দেখতে হয়। তো প্রবলেমটা হুম, দেখতে যাওয়ার আগে আবার হচ্ছে দেখাইতে হয় আরকি, এরকম। তো দেখানোর জন্য আসলে আমি বলব যে আমাদের যারা টিচার্স আছেন, বা যদি বলি আরো যারা আমাদের গার্ডিয়ান আছেন, তারা যদি প্রবলেম গুলোকে আসলে একটা প্রবলেম আকারে দেখে, তারপরে এগুলো যদি পিস আউট হয়, তাহলে হয়তোবা স্টুডেন্টরাও এগুলোর মধ্যে আসলে এনগেজ হবে, দেন কাজগুলো হবে। দেন আমরাও আসলে সায়েন্সের যে একটা আসল মজা আছে আরকি ভাইয়া। সত্যি কথা হুম, বলতে যে আমরা যে সায়েন্স মানে এমন না যে শুধুমাত্র ফর্মুলা পড়ছি, আমরা আসলে পরীক্ষা দিছি, ভালো রেজাল্ট পাইছি, ঢাবিতে গেছি, বুয়েটে গেছি, মেডিকেলে গেছি। জাস্ট এতটুকু না। সায়েন্স আসলে অনেক বড়। অ্যান্ড সায়েন্স আসলে ফিজিক্স অনেকে আমার ভাই এটা কিন্তু বলতে শোনা যায়। যেহেতু আমার স্টুডেন্টরা হচ্ছে অডিয়েন্স অনেক ছোট। তো তারা অনেকে বলে যে আমার ম্যাথ ভালো লাগে না। ভাইয়া ভাইয়া বায়োলজি আমার ভালো লাগে না আরকি। এরকম একটা ব্যাপার-স্যাপার আছে। এটা আসলে ভালো লাগা না লাগার বিষয়টা না। এটা আসলে টোটাল হচ্ছে অভ্যাসের বিষয়। অ্যান্ড যদি বলি আ মানে কি দেখতেছি, এটা দেখে কি করব না করব, ফিউচারটা ভিশনের বিষয় আরকি আমার মনে হইছে। আমার ওই যে মালারির একটা কথা আমার খুব পছন্দ। সেটা হচ্ছে যে আসলে আমি ওকে বলছিলাম এটা যে আমার বায়োলজি ভালো লাগে না আরকি। তো ও পরে বলছিল এটা যে আসলে সেন্ট্রাল সায়েন্স আসলে সেম। তোমরা যেটা পাইতেছো সবগুলো আসলে ভাগ হইতে একটা ব্রাঞ্চ পাইতেছো। তো সেই ব্রাঞ্চের মধ্যে আসলে তোমার কমেন্ট করে লাভ নেই। তুমি আসলে আরো বড় হও, দেখবা যে সবকিছু আসলে সেম। আজকে হুম, আপনাকে দেখে এটা মনে হইতেছে। পড়ে গেলেন কেমিস্ট্রি পড়ে গেছেন। দেন আপনি আসলে ওইখানে গিয়ে মেডিসিনে গিয়ে আ হ্যাঁ, মানে কাজ করতেছেন। এন্ড ওকে, সবকিছু এরকমের ইন্টারকানেক্টেড। বাট আমি যদি বর্ডার বলি যে ভাই হ্যাঁ, হ্যাঁ, সায়েন্সে আসলে কোনো বর্ডার নেই। বর্ডার হ্যাঁ, নেই, এই বর্ডার এই লেস। বর্ডারটা হ্যাঁ ঠিক আছে, কারণ ধরো অনেক কিছু করার আছে, তুমি হয়তো তোমার এক জীবনে সব করতে পারবে না। এই কারণে হুম, তোমাকে হয়তো তোমার ইন্টারেস্ট ফোকাস করতে খুব ছোট্ট একটা জিনিসে নিয়ে আসতে হবে। কিন্তু হুম, হুম, তুমি ওইটাও যেমন করতে হবে, ওটা হচ্ছে তোমার কাজের সুবিধার জন্য, যে তুমি ওই খুব হুম, ছোট্ট একটা ক্ষেত্রে কাজ করতেছো, কিন্তু তোমাকে হুম, আবার বিগ পিকচারটাও দেখতে হবে। এই ছোট্ট ইয়েস। ফিল্ডের একটা ছোট জিনিস এই বড় ফিল্ডটাকেও এফেক্ট করে আলটিমেটলি। হুম, হুম, তো ট্রু। তোমাকে ওই পিকচারটাও দেখতে পারতে হবে, যে আমি যে ছোট কাজটা করতেছি হুম, হুম, ওইটার আসলে আলটিমেটলি মানে বিগ পিকচারটা কিরকম, হ্যাঁ, ওইটা হুম, আসলে আমার এই ফিল্ডকে বা আমার এই প্রবলেম সলভের ক্ষেত্রে কিভাবে হুম, ইম্প্যাক্ট করতেছে। হ্যাঁ, হুম, ওই হুম, জিনিসগুলো আর কি তোমার চিন্তা করতে হবে, যে মানে ন্যারো হওয়া যাবে না, আবার হচ্ছে হুম, সবসময় সারফেস লেভেলে থাকলেও হবে না। তোমাকে হুম, দুইটার মধ্যে ব্যালেন্স করে চলতে হবে আর কি। হুম, হ্যাঁ, যে তুমি খুব স্পেসিফিক একটা, যেমন ধরো এমন এমন ম্যাথমেটিক্স এর কথা যেহেতু আসলে, অনেকে হয়তো সারা জীবন পার করে দেয় ম্যাট্রিক্স ইকুয়েশন সলভ করতে গিয়ে। হ্যাঁ, এবং হুম, হুম, ইন্ডাস্ট্রিতে এটা একটা রোল, যে ওদের হুম, এরকম মানুষরা হায়ার করে কম্পিউটেশনাল স্পেশালিস্ট, যারা হচ্ছে খালি হুম, ম্যাট্রিক্স সলভ করে। হ্যাঁ, হুম, আমার পরিচিত একজন আছে হুম, আরকি। তো সে হচ্ছে হুম, খালি তার কি, তার চাকরি হচ্ছে যে আমি খালি ম্যাট্রিক্স ইকুয়েশন সলভ করি। ওই যে আমরা ক্লাস 9, 10 বা 11, 12 এ ম্যাট্রিক্স এর আমাদের বুঝতে ইয়ে ছিল। পারছি। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, সো আমরা হচ্ছে এই ওনার কাজ হচ্ছে খালি 1000 বাই 1000 ম্যাট্রিক্স সলভ করা, এবং ওই ম্যাট্রিক্স সলভ করে ওরা বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করে। হ্যাঁ, উনি হচ্ছে হুম, খুব হুম, বিখ্যাত একটা কোম্পানিতে চাকরি করতো, যারা হচ্ছে শ্যাম্পুর বোতল ডিজাইন করে, যে শ্যাম্পুর বোতলের ডিজাইন কিরকম হবে, এবং ওই হুম, ডিজাইনের ডিসিশন আসে এরকম হুম, ম্যাট্রিক্স সলভ করতে গিয়ে। ঠিক আছে? হুম, তারপর ওই কোম্পানি খুব পপুলার কোম্পানি, ওরা হচ্ছে টিস্যু পেপার বানায়। ঠিক আছে? এবং হুম, ওই হুম, টিস্যু পেপার কিরকম ভাবে ডিজাইন করতে হবে যাতে ওটা হুম, আস্তে করে ছেঁড়া যায়, হ্যাঁ? হুম, এবং হুম, কিভাবে হুম, এটা কনজিউমার কনভেনিয়েন্ট করা যায়। এবং তুমি হুম, হয়তো কল্পনাও করতে পারতেছো না যে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন সলভ করে এই প্রবলেমটা সলভ হচ্ছে। ঠিক হুম, আছে? হুম, তো আমরা আমাদের লোকজন যদি কেউ ম্যাথমেটিক্স না শিখতো, এইসব ইকুয়েশন সলভ হুম, করা না শিখতো, আমরা ওটাকে হয়তো হুম, এখানে কোনোদিন এপ্লাইও করতে পারতাম না। এই কারণে আরকি, হুম, যে মানে কোনো কিছুকে অবহেলা করার সুযোগ নেই। ফান্ডামেন্টাল হুম, সায়েন্স যেমন দরকার, তেমনি ফান্ডামেন্টাল সায়েন্স যত আগাবে ততই মানুষ ওই টেকনোলজিকে প্রবলেম সলভ করার জন্য ইউজ করবে। এখন তোমার খুঁজে বের হুম, করতে হবে তুমি কি রকম কাজ করাকে এনজয় করো। যে তুমি হুম, হুম, ফান্ডামেন্টাল ডিসকভারি করাকে এনজয় করো, নাকি তুমি হুম, ওইটাকে রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন করতে বেশি এনজয় করো। একেকজন একেক হুম, রকম। সো তোমাকে তোমার ভালো লাগার জায়গাটা খুঁজে বের করতে হবে এবং ওটাতে কাজ করতে থাকতে হবে। এবং এমন হুম, নেসেসারি না যে ওইটাতেই তোমার সারা জীবন লেগে থাকতে হবে। হ্যাঁ, হুম, তোমার হুম, হয়তো ওটা যখন ভালো লাগতেছে না, তুমি অন্য কিছু এক্সপ্লোর করো। হুম, হুম। তো এক্সপ্লোর করতে থাকতে হবে আরকি। এক্সপ্লোর করতে থাকতে হবে। এই যে এই যেটা বললাম, এই এক্সপ্লোরের ব্যাপারের মধ্যে একটা ব্যাপার আছে কি, আমাদের দেশে তো দেশের কথা বলে তো এক্সপ্লোর করার সুযোগগুলো নাই বললেই চলে। তো এইজন্য দেখা যায় যে অনেকে আসলে ইন্টারেস্ট হারায় ফেলে। যেমন ধরেন যে একটা স্টুডেন্ট যদি চিন্তা করে দেখেন, আপনি তো ভাই এটা রিয়েল কেসটা জানেনই। যে ইন্টারমিডিয়েট এর পরে বললাম ও ভালো পড়াশোনা করছে, বাই ডিফল্ট ওর ধরলাম যে ও বুয়েটে চলে গেছে আরকি এরকম। বাট এটা হচ্ছে ওর চয়েস না কিন্তু। হ্যাঁ? মানে সিরিয়ালে আসছে সে চলে গেছে। এখন তাহলে সে কি করবে?
সামাজিক প্রেক্ষাপটে তো দেখলাম যে বুয়েটে বা মেডিকেলে পড়ছে বা ঢাবিতে পড়ছে, ওর হচ্ছে যে মানে সোসাইটিতে ওর ভালো একটা ওকে সম্মান দিচ্ছে আরকি, এরকম মনে হইতেছে। বাট এটা তো বাই চয়েস ওর ছিল না, মেবি ওর অন্য কিছু ছিল। হ্যাঁ, তো এটা তো আমাদের এখানকার কালচারটা ওইরকম না, বাট ওই সবকিছু গিয়ে ঠেকতেছে এটা যে কালচারটাতে একটা চেঞ্জ আসুক, সবকিছুতে চেঞ্জ আসলে হয়তো বা আমরা ভালো কিছু দেখতে পারবো আর কি। তো এটা আসুক, আই গেস ডিসকাশনের থাকলে এটা একটা সময় না একটা সময় আসলে আসবে। হ্যাঁ, মানে একটা সময় আসবে, আসলে পিছিয়ে থাকাই যাবে না আরকি। যেমন এই যে আমরা একটা সময় ইন্টারনেট আসলে ইউজ করতে পারতাম না, এখন সেই মানুষ আমরা সবাই হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে গিয়ে মানে করতেছে আরকি। মানে কোনো একটা সময় আসলে করতে হবে। ও চ্যাট জিপিটির কথা আসতে ভাই একটা জিনিস মনে পড়লো যে নেক্সট ডে কখনো কি যে এই এআই এই জিনিসগুলা কি আসলে নোবেলের দিকে যাবে কিনা? মানে হ্যাঁ, পাওয়া তো উচিত। যেমন এআই হুম, এখন যেভাবে রেভলিউশনাইজ হুম, করতেছে, তোমার হচ্ছে হুম, যেমন সব ফিল্ডে, মানে যেকোনো, যেমন আমার ফিল্ডে যদি আমি বলি যে ড্রাগ হুম, ডিসকভারিতেই তোমার এআই এর বিশাল ইম্প্যাক্ট। হ্যাঁ, আচ্ছা। ইভেন এখন এআই ডিজাইন ড্রাগ অলরেডি ক্লিনিক্যাল ট্রায়ালে আছে এবং ক্লিনিক্যাল ট্রায়াল হুম, সাকসেসফুল হয়েছে, এরকমও এক্সাম্পল এখন চলে আসছে। হুম, সো হুম, এবং ধরো আগে আমার যে ইনফরমেশনটা খুঁজে বের করতে কয়েক ঘন্টা বা কয়েকদিন লাগতো বা এক সপ্তাহ হুম, লাগতো, হুম, এখন আমি হুম, ওটা 1 মিনিটে সার্চ করে, চ্যাট জিপিটি তে ডিপ রিসার্চ একটা ফিচার আছে, পেইড এটা, কিন্তু তুমি হুম, যদি হুম, এটা ইউজ করো, এটা দিয়ে মানে এটা রিসার্চের জন্য খুবই ইম্প্যাক্টফুল আর কি। যেমন আমি হুম, এখন এত দ্রুত ইনফরমেশন খুঁজে পাই, কারণ আমি তো হুম, ধরো মানে অনেক আগে থেকে এই যে ইনফরমেশন ঘাটাঘাটি করা, এটা আমার একটা শখের মতো ছিল আর কি। এবং হুম, এটা সেই আন্ডারগ্রেড থেকে আমরা এত বেশি করতাম। যেমন হচ্ছে আমার এক খুব ক্লোজ বন্ধু ছিল, ফারহানুল আলম, ও এখন কোথায় আছে এক্স্যাক্টলি সেখানে, ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে কাজ হুম, করতে হয়। তো হুম, তোমার হচ্ছে ও কেমিস্ট্রিতে আমার ল্যাব পার্টনার ছিল। হ্যাঁ, তো হুম, আমি যখন ফার্স্ট ইয়ারে তোমার ল্যাব করা শুরু করি ওর সাথে, তখন দেখতাম যে ধরো আমার মাথায় বিভিন্ন প্রশ্ন আসতো, আমি ওকে বলতাম যে এটা কি ওটা কি, এবং ও খুব হুম, দ্রুত গুগল সার্চ করে ওটা বের করে ফেলতো। আমার কাছে খুবই ওকে, অ্যামেজিং লাগতো যে এত হুম, দ্রুত হুম, এই কিভাবে পারে। ঠিক আছে, তো ও হুম, আমার একটা ইন্সপিরেশন ছিল আর কি, যে এই যে হুম, মানে কোনো কিছু যে আনআনসার্ড না, ধরো তুমি যে আসলে হুম, সার্চ করে একটা হাইপোথিসিসে আসতে পারো, ওকে দেখে আমি হুম, শিখতাম যখন আমি ল্যাব করতাম। হুম, ঠিক আছে, ও হুম, মানে ওর কাছ থেকে আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি আর কি, আমার ওই বন্ধুর কাছ থেকে। তো হুম, হচ্ছে পরবর্তীতে তো আমি আস্তে আস্তে দেখলাম যে এটা আমার একটা স্পেশালিটি, আমি খুব দ্রুত ইনফরমেশন খুঁজে বের করতে পারি। হ্যাঁ, হুম, হুম, এবং ইভেন এখনো আমার কোম্পানিতেও অনেকে অনেক কিছু, ধরো অনেক বড় বড় পজিশনের লোকজন, তারা অনেক কিছু খুঁজে পাচ্ছে না বা এটা হুম, ব্যাখ্যা করতে পারতেছে না, তখন আমার কাছে আসে, দেখা গেল যে আমি খুব দ্রুত 5-10 মিনিটের মধ্যে বের করে ফেললাম। হ্যাঁ, মানে হুম, করতে 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 এক্সপার্টিসটা আসে আর কি। এবং হুম, এখন এটা আমি আরো ভালো করতে পারি যখন এআই আসলো। এই যে হুম, হুম, বিভিন্ন বিভিন্ন টুল আছে, এটা জাস্ট চ্যাট জিপিটি যে তা না, গ্রক, তারপর আরো অনেক টুল আছে, হুম, পারপ্লেক্সিটি, তারপর হুম, হচ্ছে তোমার, এবং ওই চ্যাট জিপিটির যে জিনিসটা আমার খুব ভালো লাগে, ওদের ডিপ রিসার্চ একটা ফিচার আছে, হুম, হুম, যেটা অ্যাকুরেট ইনফরমেশন খুঁজে বের করতে পারে এবং হচ্ছে রেফারেন্সটা সহ দিয়ে দেয়, যাতে আমি ক্লিক করে চেক করে নিতে পারি যে ঠিকঠাক বললো হুম, কিনা। হ্যাঁ, হুম, হুম, তো এটাই আর কি। তো তোমার যেটা করতে হবে যে টেকনোলজি সবসময় আপগ্রেড হইতে থাকবে, আপগ্রেড হইতে থাকবে। একসময় মানুষ হুম, বাটন ইউজ করতো, এখন স্মার্টফোন ইউজ করে। তো তুমি হুম, যদি হুম, নিজেকে আপগ্রেড করতে না পারো টেকনোলজির সাথে সাথে, তাহলে তুমি হুম, হুম, পিছিয়ে যাবে। হ্যাঁ, ট্রু। নোকিয়ার মতো ভ্যানিশ হয়ে যাবে। সো হুম, 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 তোমাকে সবসময় টেকনোলজির সাথে আপগ্রেড করতে থাকতে হবে। এখন এআই এর যুগ চলে আসছে, তোমার শিখতে হবে তোমার প্রতিটা ক্ষেত্রে কিভাবে এআই কে ইউজ করা যায়। না হুম, করলে হুম, তুমি পিছিয়ে যাবে। যেমন একসময় মানুষ হুম, কম্পিউটার ইউজ করতো না, তাই না? হুম, এবং তুমি এই গল্প শুনছো কিনা জানি না, এক সময় যখন আহ, এটা মুনির হাসান স্যারের কাছ থেকে শোনা একটা কোন একটা হুম, কনফারেন্সে। সো এটা খুব ইন্টারেস্টিং স্টোরি যে টেকনোলজি কিভাবে ইম্প্যাক্ট করে আর কি লাইফে। ওকে। যে তোমার এক সময় এই আমরা ট্রেন স্টেশনে টিকিট কিনতে যাই না, তো এক হুম, সময় টিকিট হচ্ছে হাতে কলমে, এখনো হয়তো আছে বাংলাদেশে। হুম, তো ইন্ডিয়ার হুম, কথা বলতেছি এটা, যে ইন্ডিয়াতে এরকম ধরো অসংখ্য মানুষ চাকরি করতো টিকিট টিকিট হুম, প্রিন্টিং এর হুম, কাজে, মানে টিকিট দেওয়ার কাজে, যারা হচ্ছে হাতে কলমে ম্যানুয়ালি টিকিট গুলো ইস্যু করতো। হ্যাঁ, হুম, হুম, তো এক সময় যখন কম্পিউটার আসলো, তখন হুম, ওই ইন্ডিয়ার সরকার ডিসিশন নিল যে আমরা কম্পিউটার ডিস্ট্রিবিউট করব হুম, সব টিকিট প্রিন্টিং এর কাজে, বা এই হুম, টিকেটিং এর কাজটাকে কম্পিউটারাইজ করব। তখন বিশাল আন্দোলন হলো যে হুম, এই না, তাতে হাজার হাজার মানুষের চাকরি চলে যাবে, কম্পিউটার যদি আসে কম্পিউটার সব করে ফেলবে, মানুষ কি হুম, করবে। হুম, এটা হুম, নিয়ে বিশাল আন্দোলন হলো, কিন্তু দিন শেষে কিন্তু এখন কিন্তু আমরা সবকিছু কম্পিউটার দিয়ে করতেছি, হুম, তাই হুম, না? হুম, এবং যখনই একটা নতুন টেকনোলজিক্যাল রেভলিউশন আসে, মানুষ ভাবে হুম, আরে মানুষের চাকরি তো গেল, এরাই তো সব করবে। কম্পিউটার যখন আসছে সবাই এটাই ভাবছে যে আরে কম্পিউটার তো সব করে ফেলবে, মানুষ কি করবে। হুম, কিন্তু আলটিমেটলি কি হুম, হয়েছে যে ওইটা একটা টুল যেটা ইউজ করে মানুষ আরো আগাইলো।
তাই না? হুম, ঠিক সেম এআই যখন শুরুর দিকে আসলো তখন সবাই এটাই বলে যে আরে এআই হুম, তো সবার চাকরি খেয়ে ফেলবে, সবার চাকরি খেয়ে হুম, ফেলবে। আসলে না, হুম, এআই হচ্ছে জাস্ট আ টুল। এটা তোমার হুম, কাজের সময় কমাইলো, তোমার হুম। কাজকে আরো এফিশিয়েন্ট করলো। এখন তুমি এই টুলকে কাজে লাগাই তুমি আরো 10 গুণ প্রোডাক্টিভিটি দিতে পারবা যেটা তুমি আগে পারতা। হ্যাঁ? সো না, এই এটার আরকি। সাথে আসলে অ্যাকাস্টম হওয়া উচিত সবসময়ের জন্যই। অ্যাকাস্টম হইতে মানে ডাইনামিক ওয়ার্ল্ড এ আসলে এটাই খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার আরকি। হ্যাঁ, হ্যাঁ, না থাকাটা। আ আর প্রত্যেকটা রেভলিউশন এর সময় মানুষের কাছে এটা থাকে। মানে এটা হ্যাঁ, আমি বলব অভিযোগের জায়গায় নিয়ে গেছে আরকি। আমাদের প্রত্যেকটা রেভলিউশন এর চেঞ্জ এর জায়গাগুলোতে। আচ্ছা। তো যাই হোক ভাই আমরা অনেকবার আলোচনাই করছি। আপনার কাছে আমি লাস্ট একটা পয়েন্ট শুধু জানতে চাই যে ধরেন হুম, কোন একটা স্টুডেন্ট সে হচ্ছে যে 11-12 এ পড়ে। তার নোবেল পুরস্কার প্রত্যেক বছর সে যখন অক্টোবরে যখন দেখে সবার আগে যেটা মনে হয় আমিও নোবেল পাইতে চাই। আমিও কাজ করতে চাই। আমার মনে হয় যে ওরা হিট অফ দ্য মোমেন্ট এ কাউকে একটা টেক্সটও করে বসে যে আমিও নোবেল পাইতে চাই ভাইয়া কি করতে হবে আরকি আমাকে? এরকম একটা জায়গায়। তো আমি যদি বলি যে আপনি একটা রোড ম্যাপ বলবেন কিনা তাদের জন্য মেনশন করে যে যদি কেউ এরকম দেখে এই ইন্সপিরেশনটাকে? শিওর। সো নোবেল পাইতে হলে তোমার ১ম যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে চিন্তা করতে শিখতে হবে। হ্যাঁ? হুম, এবং চিন্তা করতে শেখাটাই পড়াশোনার ১ম উদ্দেশ্য। তুমি হুম, হুম, যেখানেই পড়ো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে লেভেলেই পড়ো, এডুকেশনের মেইন গোল হচ্ছে টু লার্ন হাউ টু থিংক হুম, অ্যান্ড টু লার্ন হাউ টু লার্ন। কিভাবে হুম, শিখবো? এটাও হুম, একটা শিখার বিষয়। হ্যাঁ? হুম, হুম, তুমি যদি এই ২ টা জিনিস শিখে যাও তোমার এডুকেশন যত দ্রুত শিখবে তত তুমি আগায় থাকবা। যে কিভাবে চিন্তা করতে হয় আর হুম, কিভাবে শিখতে হয়। এই ২ টা জিনিস যদি তুমি আয়ত্ত করে ফেলো তারপর তুমি যেকোনো কিছু শিখতে পারবা। হ্যাঁ? তুমি হুম, যেই ফিল্ডে যাও তুমি এক্সেল করবা। কারণ তুমি হুম, জানো যে কিভাবে শিখতে হয়। কারণ হুম, শিক্ষা এমন একটা ব্যাপার তোমার সারা জীবন শিখতে থাকতে হবে। মৃত্যুর আগ হুম, পর্যন্ত শিখতে থাকতে হবে। হ্যাঁ? হুম, সো তুমি কিন্তু তুমি যদি একবার শিখে যাও যে কিভাবে শিখতে হয়, হাউ টু লার্ন, তাইলে হুম, তুমি হচ্ছে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তুমি হচ্ছে হুম, সব জায়গায় এক্সেল করবা। সো তুমি যারা 11-12 বা এই যে হাই স্কুলে এখন পড়তেছো, তো তোমার এই জিনিসটা চিন্তা করতে হবে যে তুমি যখন কিছু একটা পড়তেছো, ওটা জাস্ট খালি পড়ার জন্য পড়া না বা পরীক্ষার জন্য পড়া না। হ্যাঁ, ওগুলো সব করতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। ওটার জন্য আলাদা করে পড়তে হবে। ওটা একটা হুম, স্ট্র্যাটেজি। ঠিক আছে? হুম, হুম, পরীক্ষায় ভালো রেজাল্ট করা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ব্যাপার। হ্যাঁ, ওটার হুম, জন্য হুম। এই যে অক্সিকেম থেকে তোমরা অনেক কিছু শিখবা যে কিভাবে পরীক্ষা করতে হয়। হ্যাঁ, ছোট করে একটু মার্কেটিং হয়ে গেছে। অক্সিজেন থ্যাংক দরকার ইউ। আছে কিন্তু সেই সাথে এটাও দরকার যে চিন্তা করা শেখা, হ্যাঁ? যে হুম, প্রশ্ন করতে শেখা, চিন্তা করতে হুম, শেখা এবং হুম, আলোচনা করতে শেখা এবং একটা ওপেন মাইন্ড রাখা। হুম, এইভাবে তোমার এবং পড়তে থাকা। মানে হুম, ধরো আ হুম, এটাকে কিভাবে বলা যায় যে তুমি যদি না পড়ো, হুম, পড়তে না পারা আর না পড়া একই সমান কথা আরকি। ধরো হুম, অনেক মানুষ আছে যারা হয়তো অক্ষর চেনে না, পড়তে পারে না, তাই হুম, না? তো হুম, এবং তুমি পড়াশোনা শিখছো কিন্তু তুমি যদি না পড়ো, যা হুম, যে পড়তে পারে না তার সাথে তোমার কোনো পার্থক্য নেই। তো তোমাকে হুম, পড়তে থাকতে হবে। এবং আ শুধু পড়লেই হবে না এবং পড়ার উদ্দেশ্য ইনফরমেশন স্টোর করা না। কারণ ইনফরমেশন তোমার চেয়ে এআই এখন অনেক ভালো স্টোর করতে পারে। হুম, তুমি হুম, এআই কে জিজ্ঞেস করো সব ইনফরমেশন বলে দিবে। তোমার দরকার নেই। তুমি এখানে কোনো ইমপ্যাক্ট দিতে পারবে না। তাই না? কম্পিউটার সব ইনফরমেশন স্টোর রাখতে পারে। তাহলে হুম, তুমি মানুষ হিসেবে তোমার ইউনিকনেস টা কোথায়? যে তুমি ওই ইনফরমেশন ইউজ করে নতুন একটা আইডিয়া জেনারেট করতে পারো। যেটা হুম, হয়তো এআই পারবে না, হ্যাঁ? বা হুম, কম্পিউটার নিজে পারবে না। যেটা তুমি পারবা। এই যে ক্রিয়েটিভিটি, তো একটা ক্রিয়েটিভ মাইন্ডসেট তোমার ক্রিয়েট করা। যে তুমি যা শিখতেছো, যা পড়তেছো, এটা দিয়ে তুমি একটা কিভাবে নতুন আইডিয়া জেনারেট করতে পারো। হ্যাঁ? হুম, সো এই চিন্তা করাটা তোমার শিখতে থাকতে হবে। তারপর তুমি একসময় ইউনিভার্সিটিতে যাবা এবং ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রেও তোমার হচ্ছে দেখতে হবে যে তুমি কোন সাবজেক্টের প্রতি অ্যাট্রাকশন ফিল করো বা তোমার ভাল লাগে। হ্যাঁ? সেটা পিওর সায়েন্স হইতে পারে, সেটা এপ্লাইড সায়েন্স হইতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল হতে পারে। যাই মানে এভরিথিং সবই ভালো আরকি। কোন কিছুই কখনো লাভ লস হিসাব করা যাবে না। যে হুম, এই হুম, পড়লে কি লাভ, ওই পড়লে কি লস। এত লাভ লস চিন্তা করলে তুমি ওখানেই হারায় যাবা। ঠিক আছে? হুম, হুম। তো তুমি নন্দলাল হওয়া লাগবে। হ্যাঁ, সেটাই। নিজেকে আবিষ্কার করতে পারবে না। এটা পড়াশোনা হচ্ছে আসলে নিজেকে আবিষ্কার করার একটা প্রক্রিয়া। হুম, এটার মানে আমরা আসলে পড়ি, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি যাতে নিজেকে বুঝতে পারি যে আমি আসলে কি ভাল লাগে, আমার কি হুম, করতে ভাল লাগে, কিসে আমি আগ্রহ পাই। হ্যাঁ? কারণ হুম, সবকিছুই তো জীবনে আল্টিমেটলি কষ্ট। কোন কিছুই তো হুম, সহজে হবে না। হ্যাঁ? হুম, হুম, সবকিছুতেই তুমি যদি সাফল্য পেতে চাও তোমাকে অনেক কষ্ট করতে হবে। কিন্তু হুম, কোন সেই কষ্ট যেটা করতে তোমার ভাল লাগে? সব কষ্ট হুম, করতে হুম, তোমার ভাল লাগবে না। সো যেই হুম, হুম, কষ্টটা করতে তোমার ভাল লাগে ওটা চুজ করো।
যে আমার ঠিক আছে, যেমন আমার কেমিস্ট্রিতে কষ্ট করতে অনেক ভালো লাগে, আমার ফিজিক্সে কষ্ট করতে ভালো লাগে না, এই জন্য আমি কখনো ফিজিক্স করিনি, ঠিক আছে, আমি কেমিস্ট্রি পড়ছি। কিন্তু আবার আমার কোনো প্রবলেম সলভ করতে যদি ফিজিক্সের কোনো কনসেপ্ট লাগে, কোয়ান্টাম ফিজিক্স যদি আমার শিখতে, আমি সেটা শিখে নিব। হ্যাঁ, মানে এই যে শিখে নাও, যেমন আমার সুপারভাইজার এটা বলে যে তোমার যদি একটা প্রবলেম সলভ করতে গিয়ে ওপেন হার্ট সার্জারি শিখতে হয়, শিখো। তুমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসো না, তুমি কেমিস্ট্রিতে পড়ছো, ওপেন হার্ট সার্জারি শিখতে হবে, শিখো। তুমি আমাদের ল্যাবে দেখবা কেমিস্টরা ইঁদুরের সার্জারি করে বেড়াইতেছে, ঠিক আছে। আচ্ছা। মানে ব্যাপারটা হচ্ছে যে প্রবলেম সলভ করার জন্য যা লাগে তুমি ওটা শিখো, ঠিক আছে। এবং ওটা তুমি কখন পারবা, যখন তুমি জানো যে কিভাবে শিখতে হয়, হ্যাঁ, কিভাবে নিজেকে মোটিভেট করতে হয়, কিভাবে কোন একটা নতুন কনসেপ্ট শিখতে হয়। এই জিনিসটা যখন তুমি তোমার স্কিল সেটের মধ্যে নিয়ে আসবা, তুমি দেখবা যে তোমার আর কোনো কিছুতে তোমাকে আটকাচ্ছে না। হ্যাঁ, এবং তোমার হচ্ছে তারপর ইউনিভার্সিটির পরে তুমি তখন অনেক অপশন, তুমি ইদার জবে ঢুকতে পারো ডিরেক্টলি, অথবা তুমি হচ্ছে আরো যদি তুমি রিসার্চ সবাইকে করতে হবে নট নেসেসারি। হ্যাঁ, তো একে চিনা যে রিসার্চ আসলে তোমার জন্য সুইটেবল কিনা, নাও হইতে পারে, কোনো অসুবিধা নেই, পৃথিবীতে সবার দরকার আছে, তাই না। সো তোমার যে রিসার্চ করতে হবে নট নেসেসারি, কিন্তু তুমি যদি এটা ফিল করো যে না তোমার রিসার্চ করতে ভালো লাগে, দেন হচ্ছে তুমি মাস্টার্স পিএইচডি এর দিকে যাবা, আস্তে আস্তে হায়ার এডুকেশনের দিকে যাবা। এবং যখন তুমি পিএইচডি এর দিকে যাবা, তখন তুমি অনেক ন্যারো একটা ফিল্ডে হয়তো তুমি কাজ করা শুরু করবা। হ্যাঁ, এবং হচ্ছে পিএইচডি করতে যেয়ে তখন তুমি আরেকটা নতুন জিনিস শিখবা, কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি গবেষণা করতে হয়। হ্যাঁ, যেটা এতদিন হয়তো তুমি সেই স্কোপটা পাও নাই, তুমি যখন হাই স্কুলে ছিলা বা আন্ডারগ্রেডে ছিলা। কিন্তু যখন ইউনিভার্সিটিতে চলে আসবা, তখন হচ্ছে তুমি মানে মাস্টার্স পিএইচডি লেভেলে চলে আসবা, তখন তুমি শিখবা যে কিভাবে একটা রিসার্চ ডিজাইন করতে হয়, কিভাবে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হয়, কিভাবে ওখান থেকে একটা আইডিয়া নিয়ে আসতে হয়। হ্যাঁ, এবং যত তুমি উপরের দিকে ল্যাডারে উঠতে থাকবা, তত দেখবা যে তোমার ব্রেইনটাও আস্তে আস্তে আরো ওয়াইডেন হতে থাকবে, আরো খুলতে থাকবে। এবং বয়স দিয়ে বা সময় দিয়ে এটাকে ডিফাইন করা খুব কষ্টকর। অনেকে তার জীবনের সেরা ডিসকভারি গুলা করে হয়তো 20-25 বছর বয়সে। হ্যাঁ, আবার অনেকে হয়তো তার জীবনের সেরা ডিসকভারি করবে 70-80 বছর বয়সে। যে সব লেভেলে মানুষ আছে আর কি। মানে প্রত্যেকের জার্নি আলাদা, টাইমলাইন আলাদা, তুমি কারোর সাথে কম্পেয়ার করে লাভ নাই। হ্যাঁ, তোমাকে তোমার জীবন তোমার মতো করে আগাইতে থাকতে হবে। এবং তুমি যতক্ষণ তুমি গত দিনের চেয়ে আজকে বেশি শিখলা, হ্যাঁ, এবং ওই শেখাটাকে তুমি কাজে লাগাইলা, এবং যখনই তুমি একটা লেকচার শুনবা বা একটা পেপার পড়বা, তখন তুমি চিন্তা করলে যে এটাকে আমি আমার কাজে কিভাবে কাজে লাগাইতে পারি, বা আমার গবেষণায় এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। তুমি যখন সবসময় এটা চিন্তা করবা যে তুমি যা জানলা, ওই ইনফরমেশনটাকে প্রসেস করে আমি কিভাবে আমার কাজে লাগাইতে পারি, তাহলে এক সময় দেখবা তুমি আইডিয়া দিয়ে ভরে যাবা, তোমার মাথায় হাজার হাজার আইডিয়া থাকবে, তোমার কাছে টাইমও থাকবে না এত আইডিয়া নিয়ে কাজ করার। হ্যাঁ, এবং এটা এক সময় হবে, তুমি যদি এই লাইনে চলতে থাকো আর কি। তুমি একটা পেপার পড়লে তোমার মাথায় 10টা আইডিয়া আসবে, আর এটা দিয়ে এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, এবং তার মধ্যে হয়তো 9টাই ফেল করবে, কিন্তু হয়তো এমন একটা আইডিয়া কাজ করবে যেটা তোমার লাইফকে চেঞ্জ করে দিবে। হ্যাঁ, এবং তোমার লাইফ চেঞ্জ করার জন্য একটা আইডিয়া দরকার, সব তো দরকার নেই, তাই না। ইউনিভার্সিটিতে কত রকমের কাজ হচ্ছে, কিন্তু যে টিরেগে নোবেল পাইলো টিরেগ আবিষ্কারের জন্য, হ্যাঁ, তার তো আসলে অন্য সবকিছু আবিষ্কার করতে হয় না। এই যে একটা সেল নিয়ে সে কাজ করছে, এখানে সে এমন একটা ডিসকভার করছে, ওটা দিয়ে সে আজকে নোবেল প্রাইজ পেয়ে গেছে। এবং ওই আইডিয়াকে কাজে লাগায় হাজার হাজার মানুষ ড্রাগ বানাচ্ছে। হ্যাঁ, আমরা ড্রাগ বানাচ্ছি, ওই আইডিয়াকে কাজে লাগাচ্ছি। সো এটাই আর কি, তোমাকে তোমার কাজটা করতে থাকতে হবে, এবং হচ্ছে কন্টিনিউয়াসলি নিজেকে আপডেট করতে থাকতে হবে টেকনোলজির সাথে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমি লম্বা সময় আপনাকে কথা বলাইছি আজকে। মানে অ্যাজ ইউজুয়াল আমি যদি একটাই বলি, কারণ আপনার কাছ থেকে আমি সবসময়ের জন্য কথা শুনে ইন্সপায়ার হয়েছি। এটা একটা লম্বা জার্নি আমার লাইফের ক্ষেত্রে, সিন্স 2018 থেকে এখন পর্যন্ত। এন্ড আমি আসলে স্টুডেন্টদেরকে এটাও বলবো যে আমি হচ্ছে যে ভাইয়ের এই কথাগুলো শুনে সবসময়ের জন্য আসলে মোটিভেটেড থাকতাম, নিজে কাজ করতাম। তোমরা হয়তো আজকে কথাগুলো শুনছো, অলরেডি দেখতেছি বেশ কিছু কমেন্ট আপনার কথাগুলো থেকে কোট করে 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 আসছে। সো দ্য ফ্যাক্ট ইজ, এই জিনিসগুলো আসলে এরকমই। তোমরা এখন থেকে স্বপ্নটা দেখো, স্বপ্ন দেখা তো আসলে দোষের কিছু না, বাট তুমি হচ্ছে যে বেশি লজিক্যাল হইতে চাইও না আরকি। হ্যাঁ, যে আমরা এটা ক্যালকুলেটিভ হইতে হবে, যে এই নাম্বার এন্ড ফিগারস এর মধ্যে আটকে থাকার কোনো দরকার নেই। এটা করলে এটা ইফ পার্টস এত দরকার নেই, জাস্ট ডু ইট। হয় নাই তো হয় নাই, আরেকটা ট্রাই করা যাবে আরকি। তো
দেন গুড গ্রেডস খুবই ইম্পর্টেন্ট আছে। গুড গ্রেডসও দরকার। কারণ কোনো একটা জায়গায় কিছু করার জন্য এটা একটা রিকোয়ারমেন্ট হিসেবে কাজ করে। তো গুড গ্রেডস নিয়ে আসো, ভালো করে পড়াশোনাটাও করো। দেন পাশাপাশি তুমি তোমার চিন্তার জগৎটা আসলে ওপেন রাখো আরকি। আর যেহেতু এখন অনলাইন হওয়ার সুবিধার্থে যদি বলি যে সবগুলো সোর্স আসলে আর কোনো মানে ক্লোজ সিস্টেমে নাই আরকি। সবগুলো আসলে ওপেন একটা জায়গায় আছে। যে যেটা পারবে খুঁজে নিতে পারবে। ভাই একটা ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে তথ্য খোঁজাটাও একটা খুবই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এটা একটা আর্টের জায়গায় এখন চলে গেছে আরকি। দ্যাটস ওয়াই মনে হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যাপার-স্যাপারগুলো আসলে আসছে। কে কত ভালোভাবে আসলে এখন সার্চ করতে পারে। সো এই সার্চের ব্যাপারগুলো আসলে শেখো। শিখতে, শিখতে দেখবা যে কোনো একটা জায়গায় তুমি আসলে কোনো একদিন তোমার স্বপ্নটা পূরণের দিকে যাইতে পারবা আরকি। আসলে রাস্তায় নামলেই আসলে বোঝা যায় যে আমার সাথে কোন মানুষ আসলে আমি কার দিকে যাবো। বাট তুমি যদি বাসায় থেকে বসে থেকে যদি চিন্তা করো যে আমার দ্বারা এটা হবে না, যদি দেশকে শুধুমাত্র আমরা যদি দোষ দিয়ে যাই। দেশে অনেকগুলো প্রবলেম আছে, ইটস ট্রু। বাট এই প্রবলেমের মধ্যেও তো আসলে কিছু, কিছু মানুষ তার নিজের স্বপ্নটাকে শুধু পূরণ করতে পারছে আরকি। হয়তোবা এখানে জাতি একটু আমি এড করি যে হ্যাঁ, হ্যাঁ। এটা যেহেতু এবারের নোবেলের সাথে রিলেটেড, ওমর ইয়াকি, হ্যাঁ এটা হয়তো হ্যাঁ, তোমরা অলরেডি পড়ছো ওমর হ্যাঁ, ইয়াকির সম্পর্কে। উনি কিন্তু হ্যাঁ। একটা রেফিউজি ফ্যামিলি থেকে আসছে, হ্যাঁ। ট্রু। উনি হুম, হুম, জর্ডানে ওনারা আসলো রেফিউজি হয়ে। দেন হুম, হচ্ছে ওনারা একটা গোয়াল ঘরে গরু ছাগলের সাথে ওনারা হুম, অনেক ভাই বোন ছিল, ওনারা একসাথে হুম, থাকতো। হ্যাঁ, এবং হুম, ওনাদের বাসায় ইলেকট্রিসিটি ছিল না, কোনো হুম, পানির সাপ্লাই ছিল না। তুমি চিন্তা হুম, করো মানে একটা হুম, রেফিউজি ক্যাম্পে গোয়াল ঘরে থেকে বড় হয়েছে, হুম, হ্যাঁ। হুম, হুম, এবং সে ছোটবেলায় তাদের ওখানে একটা স্কুল ছিল, ওই হুম, স্কুলের একটা লাইব্রেরিতে ওটা প্রায় বন্ধ থাকতো, তো সে একদিন ওই ইয়াতে তোমার লাইব্রেরিতে গেছে এবং সে হুম, মানে এটা হয়তো খুব কোইন্সিডেন্ট যে সে হুম, একটা বই নিছে এবং হুম, বইটা যখন প্রথম পেজ উল্টেছে ওখানে একটা মলিকুলার স্ট্রাকচার ছিল, হুম, হ্যাঁ। হুম, এই হুম, ওমর ইয়াকি আজকে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের জন্য নোবেল প্রাইজ পেয়েছে, হ্যাঁ। হুম, তো ওনার বয়স যখন মনে হয় 15 বছর, তখন ওনার বাবা ওনাকে এই যে ইউএসএ তে পাঠিয়ে দিল। ওনারা হুম, চলে আসলো এখানে এবং ওনাকে এখানে স্কুলে ভর্তি করাইলো এবং হচ্ছে ওনার ফুল এডুকেশন তারপর ইউএসএ তে। তো মানে হুম, এটাও একটা ব্যাপার দেখো যে এইরকম সে একটা রিফিউজি ফ্যামিলি থেকে এসে হুম, হুম, ওখান থেকে ইউএসএ তে এসে সে আজকে ইউএসএ একটা হুম, বড় ইউনিভার্সিটির প্রফেসর, মানে হুম, কোন হুম, জায়গা থেকে সে চলে আসছে, হ্যাঁ। সে যদি স্বপ্ন দেখা বন্ধ করে দিত তাহলে হুম, আজকে হুম, সে এখানে থাকতো না কখনোই, তাই না? এই কারণে সবসময় চেষ্টা করতে থাকতে হয়, সবসময় লেগে থাকতে হয়। মানে তুমি ছেড়ে দিলা তো তুমি হেরে গেলা, তাই না? হুম, তো হুম, তোমার এই আর কি ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে। লেগে থাকলে হুম, একসময় একভাবে পথ বের হয়েই যাবে। এই হুম। আর কি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা একদমই ইয়াতে মানে ১.৫ ঘন্টা আমি চাচ্ছিলাম যে ১ ঘন্টা আসলে প্রোগ্রামটা শেষ করব। বাট ১.৫ ঘন্টা হয়ে গেছে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমরা নেক্সট কোনো একটা এপিসোডে আবার ভাইয়া আপনার সাথে দেখা হইতে পারে। অথবা যদি সবাইকে বলি যে অন্য কারো সাথে আবার দেখা হইতে পারে। কারণ স্কলার টক্স যে এপিসোডটা আমি রান করছি, আমি এটা চিন্তা করে রান করছি যে আসলে স্টুডেন্টদেরকে তো আমরা সবসময়ের জন্য একাডেমিক জিনিসগুলোকেই প্রোভাইড করি। সো হোয়াট ইফ আমরা আসলে তার একাডেমিক জিনিসটা আসলে কত বড়। তো এটাও দেখানোর জন্য এই ধরনের আলোচনাগুলো একটু যদি ওপেন থাকে তো ক্ষতি নেই। আর সোশ্যাল মিডিয়াটাই বর্তমান বাংলাদেশে এতটাই আসলে ভালো একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে। এখান থেকে আসলে অনেক কিছু হয়। শুধুমাত্র বাংলাদেশে না, এটা আসলে অনেক দেশেই তো এটা হয়। সোশ্যাল মিডিয়া থেকে আসলে অনেক কিছু ইনিশিয়েট হয় অ্যান্ড এখান থেকে অনেক বড়, বড় চেঞ্জেস গুলো আসলে আসছে। সো এই জায়গা থেকে ছোট্ট একটা কর্নারে না হয় এই জিনিসগুলো পড়ে থাকবে। তো তোমরা যেখান থেকে যে বা যারা মোটিভেটেড হবা, তোমরা চাইলে তোমাদের ঠিক কানেকশনস গুলোর সাথেও কানেক্ট হতে পারবা। কারণ ভাইয়া আজকে ভাইয়ার প্রোগ্রামের মধ্যে বেশ কয়েকটা নাম বলছে আরকি। তো এই নামগুলো তোমরা যদি সার্চ করে দেখো, তাদের সাথে তোমরা যদি কানেক্ট হতে যদি চাও, তোমরা কানেক্ট হতে পারবা আরকি। সো কানেক্ট হওয়ার আসলে সুযোগ আসলে অনেক আছে। আর শুধুমাত্র আমাদেরও ইচ্ছাটুকু লাগবে, স্বপ্নটুকু দেখো। ইনশাআল্লাহ তোমরা এটা পারবা আরকি। তো আজকের প্রোগ্রামটা এখানে রাখবো। ভাইয়া যদি লাস্টে কিছু বলেন, তো নাহলে আমরা শেষ করব আরকি। হ্যাঁ, না অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য এবং এটা চালায় যাও। হ্যাঁ, হুম, হুম, আমাদের অনেকেই আছে, যেমন ধরো মাহফুজ ভাইকে নিয়ে আসলাম মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক নিয়ে কিছু বলার জন্য। হুম, হুম। ভাইয়া হচ্ছে এটার জন্য আরো সুইটেবল এবং আমি হচ্ছে ডেফিনিটলি ভাইয়াকে নিয়ে আসবো। কারণ আমি জানতাম না আসলে ভাই হ্যাঁ, ভাইয়া হচ্ছে মানে এটার কমার্শিয়ালাইজেশন নিয়ে কাজ করে। ভাইয়া এখন যে কোম্পানিতে কাজ করে ওরা মফের হুম, কমার্শিয়ালাইজেশন নিয়ে কাজ হুম। করতেছে। সো আচ্ছা, আচ্ছা। এরকম অনেক বাংলাদেশী আমাদের পরিচিত, তোমার পরিচিত, আমাদের হুম, অনেকেই হুম, আছে যারা হুম, হুম, হচ্ছে অনেক অসাধারণ সব কাজকর্ম করতেছে। সো তোমার এই প্ল্যাটফর্মটা এটা একটা খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, হুম, এটা আমরা তো সবসময় আসলে এটা করারই চেষ্টা হুম, করছি। হ্যাঁ, হুম, আমি হুম, যখন হুম। তোমার জায়গায় ছিলাম বা আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম, আমি এরকম কেমটকের যে আইডিয়াটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, ওখান থেকে প্রজেক্ট তুমি আজকে নিচ্ছি। অক্সিকেম নিয়ে কাজ করতেছো। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা করতে থাকতে হবে, জেনারেশন আফটার জেনারেশন এটা হুম, করতে হুম, থাকতে হবে এবং হুম, যাতে হচ্ছে আমরা নতুন জেনারেশনকে ইন্সপায়ার করতে পারি, হ্যাঁ। হুম, এবং হচ্ছে মাইন্ডসেটই সবার কি, আমরা যদি ওই মাইন্ডসেটটা সেট করতে পারি যে হচ্ছে আমার
প্রবলেম গুলো আমরা কিভাবে সবাই মিলে একসাথে সলভ করার ক্ষেত্রে কাজ করতে পারি। হ্যাঁ, হুম, এবং সবকিছুতেই নেগেটিভ জিনিসপত্র আছে, কিন্তু অত নেগেটিভ দিয়ে ওভারওয়েলম না হয়ে আমরা হুম, সব পজিটিভ জিনিসগুলোকে দেখি, আশা নিয়ে থাকি। হুম, হ্যাঁ, হুম, হুম, খালি হুম, সমস্যা দেখলেও হবে না, আমাদের একটা আশা নিয়ে বাঁচতে হবে, তাই না? হুম, সো হুম, আমাদের ওই আশা, ওই স্বপ্ন মনের মধ্যে রাখতে হবে। এবং হুম, সবসময় এটা অনেক জায়গায় বলছি যে তোমার হুম, হচ্ছে ফার্স্ট ল অফ ফটোকেমিস্ট্রি, হ্যাঁ, যে হুম, ফার্স্ট ল অফ ফটোকেমিস্ট্রি আসলে কি বলে, যে একটা ম্যাটেরিয়াল ততক্ষণ চেঞ্জ হয় না যতক্ষণ সে হুম, লাইটটাকে অ্যাবজর্ব না করে। ধরো কোন একটা হুম, ম্যাটেরিয়ালের উপর লাইট পড়তেছে, হ্যাঁ, ওই হুম, লাইট যতক্ষণ সে অ্যাবজর্ব না করবে ততক্ষণ তার কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, ওটা হুম, পড়ে চলে গেল, তাতে তার কোনো চেঞ্জ হুম, হবে না। তো হুম, জ্ঞান হচ্ছে এরকম আরকি, যে এটা ফটোকেমিস্ট্রির ফার্স্ট লর সাথে মিলে যায়। যে তুমি যখন কোন একটা কিছু পড়তেছো, শিখতেছো, তখন ওইটা হুম, তুমি যখন চিন্তা করবা এবং ওইটাকে হুম, নিজের মনের মধ্যে অ্যাবজর্ব করবা, আহরণ করবা, তখন হুম, হচ্ছে ওইটা তোমাকে আলোকিত মানুষ করে তুলবে। হ্যাঁ, তোমার ভিতরের ওই হুম, একটা চেঞ্জ নিয়ে আসবে। এবং হুম, তোমার পড়াশোনার দ্বারা যদি তোমার ভিতরে কোনো চেঞ্জ না আসে, তাইলে ওই হুম, পড়াশোনার আসলে কোনো লাভ নাই, তাই না? হুম, ওটা দিয়ে কিছুই আসবে যাবে না। কিন্তু হুম, সবসময় এটা আরকি, যে আমি যা পড়তেছি, শিখতেছি, তাতে আমি মানুষ হিসেবে পরিবর্তন হচ্ছে কিনা এবং মানুষ হিসেবে হুম, আমি আস্তে আস্তে আলোকিত হচ্ছি কিনা, এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। তো সবার কাছে শুভকামনা। হুম। শিখতে থাকো, পড়তে থাকো, পড়ো। আর হচ্ছে প্রবলেম সলভ করতে থাকো। একসময় তোমাদের হাত দিয়েই হয়তো বাংলাদেশে নোবেল প্রাইজ আসবে। ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভাইয়া। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।